এই এই তুমি আমাকে চুমু খেলে কেন? ছে 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 ছে, কি দেখছি এসব? আল্লাহ, আমাকে এ কি দেখালা? এই বয়সে এইসব দেখতে হচ্ছে? মাফ করো মাবুদ। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। দেখছো না রান্না করছি, সব সময় এমন করো কেন? আমি আমার বউকে চুমু খেয়েছি, তোমার তাতে কি? তোমার বউকে চুমু খেয়েছো তাই না? তা সেই বউটা কে শুনি? আমার বউ হলো আমার জানটুস, মন্টুস, আমার সানশাইন, আমার রোদু। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আমি কি গো? তুমি আর কে? তুমি আমার একমাত্র বউ। ছে 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 ছে, কি দেখছি এসব? আল্লাহ, আমাকে এ কি দেখালা? এই বয়সে এইসব দেখতে হচ্ছে? মাফ করো মাবুদ। আমেনা হলো শুভ্রদের বাসার কাজের মহিলা। ওরা আমেনা খালা বলেই ডাকে। রোদ, শুভ্র স্বামী স্ত্রী। আমেনা খালার কথা শুনে শুভ্র ছিটকে গিয়ে দূরে সরে দাঁড়ালো। আহ খালা, কি শুরু করলে বলো তো? আর আমি কি পরপুরুষ নাকি? আমার বউয়ের কাছে আমি আসছি, তুমি এমন করছো কেন? তোমারই তো বউ বাপ, সারাদিনই তো তোমার কাছেই তো পাও। যা করার ঘরে গিয়ে করো না। আমি একটু ওদিক গিয়েছি আর শুরু করে দিয়েছো? কি দিনকার আইলো! আল্লাহ, কোনো শরম লজ্জা বালাই নাই। আমেনা খালা হাই হুতাশ করতে করতে চলে গেলেন। এদিকে শুভ্র আহম্মাক হয়ে আমেনা খালার যাওয়া দেখল। রোদ তো লজ্জায় শেষ। শুভ্র ছোট থাকতে আমেনা এ বাড়িতে কাজ করে, তাই অনেকটা পরিবারের মানুষই হয়ে গেছে। শুভ্র খালার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার রোদকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই সরো তো। খালা এত কিছু বলে গেল, তাও লজ্জা হলো না তোমার? তোমার জন্য আমাকে লজ্জায় পড়তে হয়। যাও, এখন থেকে কাজ করতে দাও শান্তিতে। না, যাব না। আমি বউয়ের কাছে থাকবো। সপ্তাহে এই একটা দিনই তোমাদের সাথে থাকতে পারি, বাকি দিন তো কাজ করতে করতেই শেষ। শুভ্র ভাই প্লিজ ছাড়ো, তরকারি পুড়ে যাবে। এই, তুমি কি বললা? আবার বলো তো। আমি কি বলছি শুভ্র ভাই? কই কিছু বলিনি তো। এই যে মাত্রই বললা আমি তোমার ভাই, তাই না? আমি তোমার কোন কালের ভাই শুনি? ও মা, ভুলে গেছো শুভ্র ভাই? তুমি যে আমার মায়ের একমাত্র বড় বোনের একমাত্র ছেলে, আমার শুভ্র ভাই। রোদ, ভালো হচ্ছে না কিন্তু। একদম ভাই ভাই করবি না। আগে যা ছিলাম, এখন আমি তোর স্বামী। আর স্বামীকে কেউ ভাই বলে শুনছস? খবরদার, আর ভাই ডাকলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। তাই নাকি শুভ্র ভাই? কি খারাপ হবে শুভ্র ভাই? ধুর, যা, তোর সাথে আর কথাই বলবো না। এই চললাম আমি, ডাকলেও আর আসবো না। শুভ্র যেতেই রোদ হেসে কুটি কুটি। এই লোকটাকে ভাই বললে কি যে খ্যাপে! এভাবে হাসছো কেন? শুভ্রা বাবা চলে গেল। ও কিছু না খালা, তুমি একটু বাসনগুলো ধুয়ে ফেলো, আমি রান্নাটা শেষ করি। শুভ্র ভাই তোমাকে এভাবে না বললে যেতে না, আর আমার রান্না করতেও দেরি হয়ে যেত। আমি রান্না শেষ করেই আসছি তোমার রাগ ভাঙাতে। ঘণ্টাখানেক পরে রান্না শেষ করে বের হলো রোদ। আজ বাসায় রোদ আর শুভ্র ছাড়া কেউ নেই। বাবা মা জিনিয়ার বাসায় গিয়েছে। জিনিয়া শুভ্রের বোন। ওরা দুই ভাই বোন। জিনিয়ার বিয়ে হয়েছে 6 মাস হবে, আর রোদ শুভ্রের বিয়ের 1 বছর হবে কিছুদিন পর। তাই তো শুভ্রের এত রোম্যান্টিকতা। যদিও শুভ্র সবসময় রোম্যান্টিক। রোদ আমেনা খালাকে খাবার রেডি করতে বলে চলে যেতে বলেছে বাসায়। সবকিছু গুছিয়ে রোদ রুমে আসলো। যে গরম পড়েছে, গোসল করতে হবে। রুমে এসে দেখে শুভ্র মুখ কালো করে বসে আছে। এই তুমি এখনো বসে কেন? গোসল করবে না নাকি? আমি আরো ভাবলাম তোমার গোসল শেষ। নিশ্চয়, সে কোনো কথাই বলবে না। কি গো, কথা বলছো না কেন? তোমার সাথে কোনো কথা নাই, যাও তুমি। একা থাকবো আমি। শুভ্রের কথায় রোদ ঠোঁট টিপে হাসল। আলতো পাই এগিয়ে গেল। শুভ্র রোদকে কাছে যেতে দেখে মুখ ফিরিয়ে বসল। রোদের ঠোঁটের কোণে হাসি আর একটু প্রসারিত হলো। শুভ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে মুখ ভেঙালো, হাত নাড়ালো। শুভ্রের প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে তার বাচ্চা বউটা রাগ ভাঙাতে কি কি করছে তা দেখে।
অনেক কষ্টে হাসি আটকালো। মুখের ভঙ্গির কোনো পরিবর্তন হলো না যখন, তখন রোদ এক বিরাট কাজ করে বসলো। শুভ্রের কোলে গিয়ে বসে গলা জড়িয়ে ধরে চুমু খেলো। শুভ্র ঝট করে রোদের দিকে তাকালো। এইভাবে তাকাচ্ছ কেন? আমি আমার বরকে চুমু খেয়েছি, দরকার পড়লে আরেকটু খাবো। এটা কি তার বাচ্চা বউ? যে বউ চুমুর কথা শুনলেই লজ্জায় লাল নীল হয়ে যায়, আর সে বউ পরপর 3টা চুমু খেলো। শোনো না, রাগ করো না প্লিজ। কি করব বলো? ওই সময় এমনটা না বললে তুমি আসতে না। আমার কাজের দেরি হতো। আবার আমেনা খালাকে তো চেনোই, উনি স্বামী স্ত্রী দেখবে না, আল্লাহ আল্লাহ করতে করতে কপাল চাপড়াবে। মনে হয় কি পাপই না করে ফেলেছি, এমন ভাব করবে। রোদের কথা বলার স্টাইল দেখে শুভ্র ফিক করে হেসে দিয়েছে। শুভ্রকে হাসতে দেখে রোদও হাসলো। যাক, তাহলে মহাশয়ের রাগ ভাঙাতে পারলাম অবশেষে। আসলে কি বলতো, আমার ট্যালেন্টই অন্যরকম। তোমার রাগ যেহেতু শেষ, আমি তাহলে গোসল করে নিই। কথা শেষ করে উঠতে যেতেই শুভ্র হাত ধরে আটকালো। রোদ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো আবার? ছাড়ো, আমি গোসল শেষ করি। আমার রাগ ভাঙছে। কে বললো তোমায়? ওমা, সে কি? রাগ ভাঙেনি? এই যে একটু আগে তুমি হাসলা। আমার বাচ্চা বউয়ের উপর কি রাগ করে থাকতে পারি? এতক্ষণ তো ভান করছিলাম, তাই তো 3টা চুমু পেলাম। বলো। ছি, তুমি এত বজ্জাত। আর আমি ভাবলাম রাগ করে উল্টো পাল্টে দিছো। যাও, এবার আমি রাগ করলাম। ইস, কি ঢং! না মানে রাগ করেছিলাম, কিন্তু চুমু খেয়ে রাগ শেষ। কিসে আমার রাগ ভাঙাবে সেই টেকনিক ভালোই জানো দেখছি। এখন থেকে বেশি বেশি রাগ করব, তাহলে চুমুও বেশি বেশি পাবো। আইসো জীবনে ভালো করে। এবার আমাকে ছাড়ো তো, দম বন্ধ হয়ে গেল। দেরিও হচ্ছে অনেক। হোক দেরি, চুমু খেয়েছো, এখন আমি রোমান্টিক মুডে আছি। চলো একসাথে গোসল করব। কি? একসাথে গোসল করব? মানে কখনোই না। একসাথেই করবা মানে একসাথেই। তোমার দোষ, শাস্তি তো পাবাই। আমার দোষ মানে? আমি কি দোষ করলাম? ভুলে গেছে? ওই যে ভাইয়া বলছো, তার শাস্তি। সেই জন্যই না চুমু দিলাম। আবার কি? চুমু দিয়েছো, তাই তো আরো বেশি রোমান্টিক হয়েছি। এটা তোমার দোষ না বলো? এখন আমার রোমান্টিকতা তো তোমাকে সহ্য করতেই হবে জান। এই না না, আমি না। তুমি কি চাও আমি অন্য কারোর কাছে গিয়ে রোমান্টিকতা দেখাই? অন্য কারো কাছে যাবা তাই না? যাওয়াচ্ছি তোমাকে, একদম জানে মেরে দিব, বুঝলা? তাহলে চলো গোসলে। না, যাব না, আমার লজ্জা করে। ওরে আল্লাহ, মনে হয় এই নতুন। কেন আগে বুঝি করি? বাকি কথা আর বলতে পারলো না শুভ্র। রোদ মুখ ঠেসে ধরেছে। খবরদার, আর একটা কথাও যদি উচ্চারণ করেছো ভালো হবে না কিন্তু। এখন আমার সব দোষ তাই না? তুমি বললে কিছু না, আর আমি বললেই হরতাল। হুম, তুমি বললেই হরতাল। বলতে বারণ করছি, বলবা না, শেষ। ওকে, বলবো না। কথা শেষ করে রোদকে 5 কোলে তুলে নিল শুভ্র। রোদ বারবার নামাতে বলছে, কিন্তু কে শুনে কার কথা। ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে দিয়ে রোদকে নামালো। পানি পড়ছে বৃষ্টির মতো। রোদ ভিজেই গেল, শুভ্রও ভিজে গেছে। এই কি করলা বলো তো, এখন কি হবে? শুভ্র ভেজা শরীরের রোদকে দেখে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। কেমন নেশা নেশা লাগছে। রোদ চোখ তুলে তাকাতে আঁতকে উঠল। কিছু বলতে যাবে তখনই হুশ, আর একটা কথাও নয়। রোদ আর কিছু বলতে পারল না। ওর ভীষণ লজ্জা লাগছে। যদিও আগেও এমন হয়েছে, মানুষ তো তারই স্বামী, তার ভালোবাসা। তবুও লজ্জায় লাল হয়ে যাচ্ছে রোদ। রোদকে লজ্জা পেতে দেখে শুভ্রের মাথা আরো নষ্ট হয়ে গেল। তুমি কি জানো সানশাইন, তুমি কত সুন্দর? আমার বউ তুমি। হ্যাঁ, আমার পিচ্চি বউ। রোদ কেঁপে উঠল শুভ্রের কথা শুনে। হাত পা কাঁপাকাঁপি করছে। শুভ্র আর একটু রোদের সামনে এলো। পানিতে পুরো শরীর ভেজে, রোদের ঝরঝের শাড়িটা একদম লেপ্টে আছে। ফর্সা ছিমছাম শরীরের মেয়েলি গঠন উন্মুক্ত হয়েছে। শুভ্র রোদের মুখটা 2 হাত দিয়ে ধরে তুলল। রোদ চোখ বন্ধ করে আছে, তার ঠোঁটগুলো মৃদু কাঁপছে। যা দেখে শুভ্রের আরো নেশা ধরে গেল। আমার ভালোবাসা, আমার রোদু, অনেক ভালোবাসি বউ।
রোদ চোখ তুলে শুভ্রের দিকে চাইল। দুজনের চোখ দুজনে আটকে গেল। ঠিক কতক্ষণ তা বলা দেয়। একটা সময় ঠোঁটে ঠোঁটের মিলন ঘটল। রোদ শুভ্রের গায়ে পড়া গেঞ্জি চেপে ধরল। প্রায় ১.৫ মিনিট পরে শুভ্র ছাড়ল রোদকে। হাঁপিয়ে গেছে দুজনই। রোদ লজ্জায় ঘুরে দাঁড়ালো। তার কি যে লজ্জা লাগছে। তুমি গোসল সেরে নাও, আমি বাইরে গিয়ে কাপড় দিচ্ছি। আর দাঁড়ালো না শুভ্র, সে চলে গেল। রোদ হাফ ছেড়ে বাঁচল। শুভ্র রোদের পোশাক এগিয়ে দিয়ে নিজে অন্য রুমে গিয়ে পাল্টে নিল। রোদ চুল ঝাড়তে ঝাড়তে বের হলো। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শুভ্র এগিয়ে এলো। তোমাকে কতদিন বলছি চুল ভালো করে মুছবে, একটা কথাও তুমি শোনো না কেন রোদু? শুভ্র রোদেলাকে টেনে বিছানায় বসালো। যত্ন করে চুল মুছে দিল। রোদেলার কপালে ছোট্ট একটা চুমু খেলো। রোদ তৃপ্তির হাসি হাসল। শুভ্র নামক এই ছেলেটা তাকে যে খুব ভালোবাসে। সব কাজ শেষ করে দুজনে খাবার খেয়ে নিল। খেতে খেতেই শুভ্রের ফোনে কল আসলো। হ্যালো, শুভ্র স্পিকিং। স্যার, আপনাকে একবার হসপিটালে আসতে হবে। একটা সিরিয়াস কেস আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। কিন্তু আমার আজ ছুটির দিন, আসছি আমি। ফোন কেটে দিল সাথে সাথে। মেজাজ খারাপ হয়ে গেছে শুভ্রের। একটা দিন একটু ছুটি পায় তাও শান্তি নেই। ডাক্তারদের এই এক ঝামেলা। কি আর করবে, ডাক্তারদের কাজই তো মানুষের সেবা করা, করতেই হবে। শুভ্র একবার রোদের দিকে চাইল। রোদ খেয়েই যাচ্ছে নিজের মতো করে। শুভ্র কিছু বলতে যাবে তার আগে রোদই বলল, আমার কাছে এক্সপ্লেন করতে হবে না, আমি জানি কি কথা হলো, তুমি যাও, আমি নিজের খেয়াল রাখবো। শুভ্র অসহায় চোখে রোদের দিকে চেয়ে চলে গেল। রোদ শুভ্রের যাওয়ার পানে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলল, সাথে ছোট্ট একটা দীর্ঘশ্বাস। রোদের আর খাওয়া হলো না। হাত ধুয়ে সবকিছু গুছিয়ে রুমে গেল। শুভ্র তখন নিজের ডাক্তারের ড্রেস পরছিল। রোদ ঘড়ি আর ওয়ালেটে গিয়ে দিল। শুভ্র রোদের কাছে এসে দুটো চুমু খেয়ে বলল, অভিমান করো না রোদ পাখি, সামনের সপ্তাহে ঠিক নিয়ে যাব। এখন আসি, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সদর দরজা অফ করে রাখবা। বাবা মা তো আজকে আর আসবে না, তুমি সাবধানে থাকবে। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কল করবে, ওকে? রোদ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শুভ্র আর দাঁড়ালো না, সে চলে গেল। রোদ শুভ্রের পিছু পিছু এসে বাই বলে দরজা আটকালো। আর শুভ্র চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমার জন্য কেন তোমার একটু সময় নেই শুভ্র ভাই? তোমার কাছে তোমার কাজই বড়, আর আমি একটা দিন আমার জন্য চাইলাম, তাও তোমার কাজ এসে পড়লো। কেন শুভ্র ভাই, কেন? আগে তো এমন ছিল না, সবকিছুর মধ্যেই আমার জন্য সময় বের করতে। আর এখন মানছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু দৌড়ে গিয়ে রুমে ঢুকলো। দরজা অফ করে বিছানায় শুয়ে কেঁদেই ফেলল। শুভ্রের প্রতি হাজারো অভিযোগ নিয়ে একসময় ঘুমিয়েও পড়ল। অতীত। শুভ্র ভাই ছাড়ো, আমার লাগছে শুভ্র ভাই। এখন কেমন লাগছে তোর? এখন কেন লাগছে তোর? যখন পেট বের করে শাড়ি পরিস, ছেলেদের দেখাস, তখন মনে থাকে না? আমি আর কখনো শাড়ি পরবো না শুভ্র ভাই, প্লিজ ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। রোদের কথায় শুভ্রের রাগ আরো বেড়ে গেল। আর একটু চেপে ধরল রোদের ফর্সা তুলতুলে নরম পেটটা। আঙ্গুলের চাপে ছোট্ট রোদের ছোট্ট পেটটা কালো হয়ে উঠল। নখের খামচিতে ছোপ ছোপ রক্ত বের হলো। কিন্তু শুভ্রের কোনো হোশ নেই সেদিকে। এই তো কিছুক্ষণ আগে রোদের বোন মেঘলার গায়ে হলুদ শুরু হয়েছিল। সবার সাথে মিলে রোদও শাড়ি পরেছিল। কোন সময় যে শাড়িটা পেট থেকে সরে গেছে খেয়ালই নেই রোদের। দূর থেকে রায়হান লালসার চোষে তো ওর উন্মুক্ত ব্যাটের দিকে চেয়েছিল। তা দেখে তো শুভ্রের রাগ মাথায় উঠে গেল। তোকে যদি আর দেখছি শাড়ি পরতে আর রায়হানের সামনে যেতে, তাহলে তোকে মেরেই ফেলবো আমি। রোদ শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। হাত আর পেট ব্যথায় মরেই যাচ্ছে সে। শুভ্র এত জোরে চেপে রেখেছে, রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। চোখে মুখে ঘোলা দেখতে লাগলো সে। কি হলো কে জানে, হঠাৎই শুভ্র চিৎকার করলো, রোদ, এই রোদ! শুভ্র ভাই! লাফ দিয়ে উঠে বসলো রোদ। বুক কাঁপছে ভীষণ। স্বপ্ন দেখছিল সে, যদিও এটা তাদের অতীত স্মৃতি। নিজেকে স্বাভাবিক করে ঘড়িতে সময় দেখে নিল। সন্ধ্যা হয়ে গেছে ইতোমধ্যে। অনেক সময় ঘুমিয়েছে সে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে চা করলো। বাড়িতে কেউ নেই, ভালো লাগছে না রোদের। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে মামুনিকে কল করলো।
দুবার রিং হতেই ফোনটা তুলল। আসসালামু আলাইকুম মামুনি। শুভ্রের মাকে রোদ মামুনি বলে। শুভ্রের বাবা নাজমুল চৌধুরী, মা রাহেলা চৌধুরী। রোদের বাবা ইমতিয়াজ উদ্দিন, মা রুকসানা। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো তুমি? কি করছো? ভালো আছি মামুনি, তোমরা কেমন আছো? জিনিয়া কেমন আছে? সবাই ভালো আছি মা। শুভ্র কই? তোমার ছেলে হসপিটালে। সে কি, তুমি একা বাসায়? আর আজ না ওর ছুটি, তোমাকে একা ফেলে গেল কেন? জরুরি কাজ পড়েছে মামুনি, তাই। আমার একা সমস্যা হচ্ছে না। তোমরা কবে আসবে? কালই চলে আসবো মা। আজকের দিনটা একটু কষ্ট করো, আমরা কালই চলে আসছি। সাথে করে জিনিয়াকেও নিয়ে আসবো। মা, কে ভাবিপু? দাও আমার কাছে দাও, কথা বলি। রোদ, জিনিয়া কথা বলবে, এই নাও কথা বলো। হ্যালো ভাবিপু, তুমি আসলে না কেন? জানো আমি তোমায় কত মিস করছি। মন খারাপ করে না সোনা, তোমার ভাইকে রেখে কিভাবে যাই বলো? তুমি তো কাল আসছোই, অনেক মজা করব, কেমন? ঠিক আছে ভাবিপু, কাল দেখা হচ্ছে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, রাখছি এখন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাবিপু, সমস্যা হলে ফোন দিও কিন্তু। ফোন কেটে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল রোদ। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, থেমে থেমে মেঘ ডাকছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, অথচ মনে হচ্ছে কত রাত। একটু ভয় ভয় করলো রোদের। ফোন হাতে নিয়ে শুভ্রকে কল করলো। প্লিজ শুভ, ফোনটা ধরো, আমার যে ভীষণ ভয় লাগছে। শুভ্রের ফোন লাগলো না। কয়েকবার চেষ্টা করার পরও যখন কেউ ফোন ধরলো না, হতাশ হলো রোদ। কান্না পেয়ে গেল তার। এক রাশ অভিমান জন্মালো শুভ্রের উপর। তার কাছে কি কাজটাই আসল হয়ে দাঁড়ালো? রাগে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। আমার কথা কি ভাবছো না? তুমি শুভ্র ভাই, তুমি তো জানো মেঘের গর্জনে আমার ভয় লাগে। তুমি কি বুঝতে পারছো না শুভ্র ভাই, আমি ভয় পাচ্ছি? তুমি তো আমাকে ভালোবাসো, চলে এসো না প্লিজ। নিজের মনে বিড়বিড় করলো রোদ। আলতো পায়ে দোলনায় গিয়ে বসলো। জড়সড় হয়ে শুয়ে পড়ল। বাতাস বইছে ভীষণ। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। যদিও বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে রোদের, কিন্তু বিদ্যুৎ চমকানো আর মেঘের ডাক ভীষণ ভয় লাগে তার। মনে মনে শুভ্রকে অনেকবার কাছে চাইলো, কিন্তু হায়, শুভ্র তো শুনতেই পেল না। অভিমান নিয়ে ওখানে পড়ে রইল রোদ। তোমার উপর আমার ভীষণ অভিমান হলো শুভ্র ভাই। এখানেই থাকবো, বৃষ্টিতে ভিজবো, তবুও কোথাও যাব না। জ্বর হলে হবে, তাও না। চোখ বুঝল রোদ। বাতাসটা ভালো লাগছে তার। বৃষ্টির কিছু ফোঁটা তার শরীরে লাগছে। রোদ ডুবে গেল তার অতীতে। সেদিনের পর অতীত। রোদ, রোদ, কি হলো তোর? রোদ, ওঠ না। রোদের ছোট শরীরটা শুভ্রের কোলে। ভয়ে আর ব্যথায় জ্ঞান হারিয়েছে রোদ। শুভ্র ভাবেনি এমন কিছু হবে। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছে। এমন হবে সে ভাবেইনি। আর কিছু না ভেবে পাঁচগোলা তুলে নিল রোদকে। বাইরেটা দেখে ব্যস্ত বাই হেঁটে চলল রোদের রুমে। বিয়ে বাড়ির জমজমাট অবস্থা, কেউ রোদের খোঁজ নিতেই পারল না। রোদকে শুয়ে দিল বিছানায়। এক দৃষ্টিতে চেয়ে রইল তার বাচ্চা পাপলি রোদের দিকে। সরি সানশাইন, মাথায় রাগ উঠে গেছিল। সরি জান, রাগ করো না। কি করব বলো? তোমার দিকে ওই বাইনচোদ কি বিশ্রীভাবে তাকিয়েছিল। তোমাকে অনেক ভালোবাসি। কবে বুঝবে তুমি? তাড়াতাড়ি বড় হও না, তোমাকে নিজের করে পাওয়ার আর ধৈর্যে কুলোচ্ছে না। রোদ এখন বেগরে ঘুমে জোরে জোরে শ্বাস নিচ্ছে। রোদের কপালে চুমু দিয়ে বের হয়ে যাওয়ার সময় চোখ পড়ল রোদের উন্মুক্ত প্যাটের দিকে। তাকিয়ে আটকে উঠল শুভ্র। ব্যস্ত পায়ে আবার রোদের কাছে এসে দাঁড়ালো। ভালো করে দেখে বুঝলো কালো হয়ে গেছে জায়গাটা। ছোপ ছোপ রক্ত দেখা যাচ্ছে। তড়িঘড়ি করে ফার্স্ট এইড বক্স বের করে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। এমনটা আমি কিভাবে করলাম? আমার রোদকে আমি কষ্ট দিলাম? ড্যাম ইট, আমাকে ক্ষমা করে দিও রোদ পাখি। আর দাঁড়ালো না শুভ্র, বেরিয়ে গেল রুম থেকে। বাইরে থেকে রুমটা আটকে দিল। রোদের বিশ্রাম নেওয়া দরকার। রুম থেকে বাইরে বের হতেই দেখা হলো রায়হানের সাথে। রায়হানকে দেখে আবার রাগ উঠল শুভ্রের। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এখানে কি কি চাই? রোদ কোথায় ভাইয়া জানেন? রোদকে দিয়ে কি দরকার? না মানে দেখছি না অনেকক্ষণ, তাই আর কি। রোদ কি রুমে আছে? আচ্ছা, আমি দেখা করে আসি।
রায়হানের কথা শুনে রাগে থরথর করে কাঁপতে লাগলো শুভ্র। রায়হান শুভ্রকে পাশ কাটিয়ে রুমে ঢুকতে যাবে, তখনই ওর হাত ধরে ফেলল শুভ্র। ওর রুমে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আপনিও তো ছিলেন। শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। বিয়ে বাড়ি দেখে কোনো সিন ক্রিয়েট করলো না। তুমি আর আমি এক নই রায়হান। আমি নিষেধ করেছি ওর রুমে যেতে, তার মানে যাওয়া যাবেই না। রোদ ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করা চলবে না। গট ইট? রায়হানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল শুভ্র। পেছন ফিরে বলল, আমার জিনিসের থেকে দূরে থাকবে। আমার জিনিসের দিকে কেউ হাত বাড়ালে তাকে জমের দুয়ারে যেতে হবে। আমাকে এখনো চিনো নাই। যত রোদের থেকে দূরে থাকবে ততই মঙ্গল। আর একবার যদি তোমাকে রোদেলার আশেপাশে দেখেছি তবে বুঝিয়ে দিব এই শুভ্র কি জিনিস। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। হন হন করতে করতে চলে গেল শুভ্র। রায়হান ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল শুধু। কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। রায়হান মেঘলার দেবর, হলুদের তথ্য নিয়ে এসেছিল সে। সেই সময় শাড়ি পরিহিত রমণীকে দেখে মাথা ঘুরে যায় ওর। প্রথম দেখাতে ভালো লাগে। জিনিয়া, এই জিনিয়া, কোথায় তুই? জিনিয়া সবার সাথে আড্ডা দিচ্ছিল। ভাইয়ের এমন চিৎকারে দৌড়ে এলো। কি হয়েছে ভাইয়া, এভাবে চিৎকার করছো কেন? এনিথিং রং? না, কিছু হয়নি। তুই রোদের কাছে যা। রোদের কাছ থেকে নড়বি না একদম। রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিবি। একেবারে কাল সকালে খুলবি। আমি গিয়ে খাবার দিয়ে আসবো। যা। জিনিয়া আঁতকে উঠল। নিশ্চয়ই কিছু হয়েছে। ভাই তো এভাবে বলার মানুষ না। মনে কথা চেপে না রেখে বলেই ফেললো, রোদের কিছু হয়েছে কি ভাইয়া? আর গায়ে হলুদ তো এখনো শেষ হয়নি। রোদ জ্ঞান হারিয়েছে। তুই যা, আজকে ওর কাছে থাক। আর সবাইকে কিভাবে ম্যানেজ করব তা আমি ভালো করেই জানি। কি? অজ্ঞান হয়েছে? বলো কি? কিভাবে? তুই কি মাইর খাবি আমার হাতে, না যাবি? জিনিয়ার কিছু বলার সাহস পেল না। ভাইয়ের রাগ সম্পর্কে সে অবগত। মায়ের লাগাই দিতেও পারে। সিরিয়াস কিছু হয়েছে হয়তো। রোদা পড়লে জেনে নিবে। এখন যাওয়া যাক। ঠিক আছে, যাচ্ছি। আমার খুব ক্ষুধা লাগছে ভীষণ। আমার আর ভাবিপুর খাবার দিয়ে এসো। জিনিয়ার কথা না বলে হাঁটা ধরলো রোদের রুমের দিকে। গিয়ে দেখে দরজা আটকানো। দরজা খুলে ভেতরে ঢুকে শুভ্রের কথা মতো দরজা আটকে দিল। রুম জুড়ে ডিম লাইটের আলো চলছে। রোদ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জিনিয়া একবার রোদকে দেখে ফোন নিয়ে তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। বয়ফ্রেন্ডকে ফোন করবে সে। বারান্দায় পা রাখতে যাবে তখনই শুভ্রের কল। দরজাটা খোল তো ফার্স্ট। জিনিয়াকে দরজা খুলল। শুভ্র 2 প্লেট বিরিয়ানি হাতে দাঁড়িয়ে জিনিয়াকে পাশ কাটিয়ে রুমে ঢুকলো। জিনিয়া দরজা চাপিয়ে দিয়ে বারান্দায় চলে গেল। যতই হোক বড় ভাই ভাবি। শুভ্র জিনিয়ার দিকে চেয়ে রোদের দিকে তাকাল। মিনিট 5 বসে থেকে আলতো চমকে উঠে দাঁড়ালো। জিনিয়া, দরজা আটকে দে। আর কেউ দরজা ধাক্কালেও খুলবি না। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে কল করবি, কেমন? জিনিয়া মাথা নেড়ে সম্মতি দিল। শুভ্র চলে গেল। জিনিয়া দরজা আটকে ওর প্রেমিক ফারাবিকে কল করলো। জিনিয়া তখন ক্লাস 11 এর স্টুডেন্ট। শুভ্র তখন ডাক্তারি পাশ করে ইন্টার্নি করছে। আর রোদ অনার্স প্রথম বর্ষে পড়ে। পরিবারের কম বেশি সবাই জানে শুভ্র রোদকে ভালোবাসে, শুধু রোদই জানে না। মামুনি, রোদের একটু মাথা ব্যথা, তাই ঘুমোচ্ছে। সাথে জিনিয়াও আছে। ওদের জানি কেউ বিরক্ত না করে, ঠিক আছে? মামুনি ঘুমোচ্ছে, সমস্যা নাই কোনো। মেঘলার গায়ে হলুদ শেষ করো আগে। রোদের চিন্তা করতে হবে না। মেঘলার গায়ে হলুদ সুন্দরভাবে শেষ হলো। রায়হানকে আর দেখা গেল না। শুভ্র মুচকে হাসলো কাজ হয়েছে দেখে। মনে মনে বলল, শুভ্রকে এখনো চিনোনি তোমরা। শুভ্রের কলিজায় হাত দেওয়ার সাহস তো দূরের কথা, চোখ তুলে তাকালেও চোখ উপড়ে ফেলবো। তোমার কপাল ভালো রায়হান, তুই মেঘলার দেবর বলে বেঁচে গেলে। না হয় কি যে হতো তোমার, আল্লাহই ভালো জানেন। হলুদেই মেঘলা রোদকে খুব খুঁজলো। শুভ্র বুঝিয়ে শুনিয়ে শান্ত করেছে। এবারেতে শুভ্রের কদর খুব বেশি। শুভ্র যা বলবে তাই হবে। ওর কথাই যেন শেষ কথা। সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমায়, শুভ্র তখন জেগে তার রোদের কথা ভাবে। কবে তুমি আমার হবে রোদ পাখি? তুমি কি আমাকে একটু বুঝতে পারছো না? আমার ভালোবাসা কি দেখতে পারছো না?
কবে বুঝবে কত ভালোবাসি তোমাকে? সকালে ঘুম ভাঙল রোদের। নিজেকে বিছানায় দেখে অবাক হলো। রাতের কথা মনে পড়তেই শরীরে কাঁপন ধরল। পাশে জিনিয়াকে শুয়ে থাকতে দেখে একটু অবাক হলো, তবুও কিছু ভাবল না। ফ্রেশ হয়ে কাপড় বদলে নিচে গেল। চারপাশে রান্নার ধুম পড়ে গেছে। বিয়ে বাড়ি হলে যা হয় আর কি। রোদকে দেখে মা বলল, শুভ্রের কথা শুনে মেজাজ গরম হয়ে গেল রোদের। তবু চুপচাপ বলল, না মা, ঠিক আছে, এখন ক্ষুধা লাগছে, খেতে দাও। রোদের মা খেতে দিল ওকে। চুপচাপ খেয়ে উঠে যেতে দেখা হলো শুভ্রের সাথে। মুখ ফিরিয়ে নিল রোদ। রোদ, দাঁড়া। দাঁড়িয়ে পড়ল রোদ, কিন্তু পিছু ফিরল না। কেমন লাগছে এখন? ভালো লাগছে। আর দাঁড়ালো না রোদ। শুভ্রের উপর ভীষণ অভিমান হলো তার। নিজের ঘরে চলে গেল। ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হলো। রোদ প্রথমে রুম থেকে বের হতে চাইছিল না, কিন্তু নিজের বোনের বিয়েতে নিজে না থাকাটা কেমন দেখায় না, তাই থাকলো। আজ আর শাড়ি পরেনি সে। মেরুন কালারের লেহেঙ্গা পরেছে। হালকা সাজে অপসরীর মতো লাগছে দেখতে। শুভ্র বেহায়া হয়ে চেয়ে রইল। বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। তুমি এত সুন্দর কেন রোদ পাখি? চোখ সরাতেই তো পারছি না। হায় আল্লাহ, হার্ট ব্রেক হয়ে যাবে তো। রোদ শুভ্রকে দেখে ভেঙচি কাটল। তা দেখে শুভ্র মাথা চুলকে হাসলো। শুভ্রের মাথায় শয়তানি বুদ্ধি ভর করলো। রোদকে জ্বালানো যাক একটু। হেঁটে রোদের কাছে এসে দাঁড়ালো। মাথায় একটা গাঁটটি মেরে বলল, এমন পেতনি সেজেছিস কেন? জানিস তোকে কেমন লাগছে? একদম শেওড়া গাছের পেতনির মতো। লাগুক পেতনি, তোমার তাতে কি? আমার কি মানে? আমারই তো সব। কেন তোমার সব হবে কেন? ও মা, আমার সব হবে না কেন? তুই আমার মামুনির মেয়ে। তোর যদি পরে বিয়ে না হয়, তখন তো আমাকেই বিয়ে করতে হবে। আর আমার বউ পেতনি হবে, এটা তো মানা যায় না। হ্যাঁ, আমার তো কোনো কাজ নেই। দরকার হয় সারা জীবন আইবুড়ি থাকবো, তবুও তোমাকে বিয়ে করব না। তুই করবি, তোর ঘাড়ও করবে। আমি ছাড়া কেই বা এই পেতনিকে বিয়ে করবে জেনে শুনে? কেউ তো আর নিজের পায়ে নিজে কুড়াল মারতে পারে না। আমাকেও মারতে হবে না। ঠং যত সব। শুভ্রকে বকতে বকতে চলে গেল রোদ। আর শুভ্র দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ। বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় মেঘনা ভীষণ কাঁদল। সবার চোখে পানি। এই কষ্টটা এমন কেন? ছোট থেকে বড় হওয়া যেখানে, সেখানেই থাকা হয় না আর। মেয়েদের এ কেমন নিয়তি! রোদ কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। বাবা মায়ের দুটোই মেয়ে। দুই বোন সবসময় গলায় গলায় থেকেছে। আর এক বোন আজ চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। শুভ্রের ভীষণ কষ্ট হচ্ছে রোদের কান্না দেখে। রোদের কাছে গিয়ে ওর মাথায় হাত দিল। এভাবে কাঁদে না রোদ পাখি। মেঘ আসবে তো আবার। তোমারও তো বিয়ে হবে তখন, কিন্তু কাঁদা যাবে না বলে দিলাম। আমি কিন্তু খুব বকবো তাহলে। চুপ করো, আর কেঁদো না। রোদ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো শুভ্রের বুকে মাথা রাখলো। এখানেই বুঝি সব শান্তি। শুভ্র আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। রোদ ঠোঁট ফুলিয়ে কেঁদেই যাচ্ছে, যার দরুন শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। আমি কখনো বিয়ে করব না শুভ্র ভাই। আমি কোথাও যাব না, কখনো বিয়ে করব না আমি। আমার ভীষণ কষ্ট হচ্ছে শুভ্র ভাই। রোদের কথা বলার স্টাইল দেখে শুভ্রের ভীষণ হাসি পেল। কোনোরকম হাসি আটকে বলল, সে কি? তুই বিয়ে না করলে তো আমারও বিয়ে হবে না। আল্লাহ, আমি আইবুড়ো থাকতে চাই না। আমি তো 10 বাচ্চার বাপ হতে চাই। আর আমাকে 10 বাচ্চার বাপ বানানোর জন্য হলেও তোকে বিয়ে করতেই হবে। রোদ পাখি। রোদু, কোথায় তুমি? ঘুমিয়ে গেছে রোদ? রাত 12টা। সবে মাত্র বাসায় ফিরল শুভ্র। ঝড় বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিল সে। রোদের কথা মাথায় আসতে বৃষ্টির মধ্যে ছুটে এসেছে সে। তার রোদ পাখি যে ভীষণ রাগ করেছে তাও বুঝতে পারছে। রাত বেশি বলে কলিং বেল চাপল না। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল। সারা বাড়ি অন্ধকার মনে হচ্ছে। কেউ বাতি জ্বালায়নি। কি ব্যাপার রোদ? আলো জ্বালাইনি? এত অন্ধকারের মধ্যেও আছে কিভাবে? আবার কিছু হলো না তো? ভয়ে শুভ্রের গলা শুকিয়ে গেল। হাসপাতালের এত কাজের চাপে ভুলেই গিয়েছিল যে রোদ একা বাসায় থাকে। আর মেঘের গর্জন যে ও মারাত্মক ভয় পায়
মনে হতে নিজেকে বকল খুব। ফোনের লাইট অন করার জন্য লক খুলতে আরেক দফা অবাক হলো। ও শিট, এতবার কল করেছে আর আমি দেখার সময় পেলাম না। হায় আল্লাহ। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে শুভ্র। ওদের বাড়িটা ডুপ্লেক্স, উপরে ওরা থাকে। এই কয়েকটা সিঁড়ি যেন শুভ্রের কাছে কয়েকশো লাগছে। দৌড়ে উপরে উঠল, নিজেদের রুমের সামনে গিয়ে জোরে শ্বাস নিল। দরজায় হাত দিতে খুলে গেল। ভয়রা আরো জেগে বসল। রোদ, রোদ, আমি এসে গেছি। কোথায় তুমি, আমার সানশাইন? আর ভয় নেই রোদ। রোদের কোনো সাড়া নেই। বাইরে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। শুভ্র বাতি জ্বালালো, কিন্তু রোদ বিছানায় নেই। ওয়াশরুমে দেখলো সেখানেও নেই। দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়াতে প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা। ছোট্ট দোলনায় শুয়ে রোদ বৃষ্টির পানিতে ভিজে গেছে তার সারা শরীর। বিদ্যুতের আলো একটু পরপর রোদের মুখের উপর পড়ছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। শুভ্র হাঁটার শক্তি হারিয়ে ফেলল। রোদকে এমন অবস্থায় দেখবে সে স্বপ্নেও ভাবেনি। হুঁশ ফিরতে রোদের কাছে গিয়ে বসল। রোদ পাখি, চোখ খুলো। লুক এট মি রোদ পাখি। এই অবস্থা কি করে হলো রোদ? রোদের শরীরে হাত দিতে আরেক দফা অবাক হলো শুভ্র। শরীর একদম ঠান্ডা হয়ে আছে। তাড়াতাড়ি 5 গোলা করে রুমে নিয়ে আসলো। শাড়ি বদলে চুল মুছে দিল। রোদ কাঁপছে ভীষণ। শুভ্র কোনো রকম ফ্রেশ হয়ে রোদের গা ঘেঁষে শুয়ে পড়ল। শীতে রোদের কাঁপুনি থামছে না দেখে নিজের সাথেই ঝাপটে ধরল। ওম পেয়ে রোদ গুটি সুটি মেরে শুয়ে রইল। শুভ্র রোদের সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। তুমি এত অভিমানী কেন রোদ পাখি? অভিমান করে কেন নিজেকে কষ্ট দাও? অবশ্য তুমি তো ভালো করেই জানো তোমার কষ্ট হলে আমি বেশি কষ্ট পাই। কেন এমন করো? রাত 3টায় রোদের শরীর কাঁপুনি দিয়ে জ্বর এলো। শুভ্র দিশেহারা হয়ে গেল। বাসায় কেউ নেই, তার উপর ঝড়, বৃষ্টির রাত, সব মিলিয়ে শুভ্রের কেমন পাগল পাগল লাগছে। রোদের শরীর মুছলো, মাথায় পানি দিল। কিছু খায়নি বলে ওষুধ খাওয়ালো না। সে নিজেও একজন ডাক্তার, তবুও কেমন ভয় ভয় লাগছে। একটু পরপর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপছে আর কাপড় ভিজিয়ে কপালে দিচ্ছে। জ্বরের ঘোরে আবুল তাবুল বকছে রোদ। শুভ্র একটু শোনার চেষ্টা করলো। তুমি পচা শুভ্র ভাই, খুব পচা। তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম? আমার মেঘের গর্জনে ভয় হয়, বিদ্যুৎ চমকানো আমার সহ্য হয় না। তবুও তুমি এলে না শুভ্র ভাই। আমি কেঁদেছি, তোমায় ডেকেছি, তুমি সাড়া দাওনি। রোদের কথাই নিজেকে ভীষণ অপরাধী লাগছিল শুভ্রের। মনে মনে বলল, আসলেই তো আমি জানতাম, তবুও কি করে ভুলে গেলাম। এক দায়িত্ব পালন করতে গিয়ে আরেক দায়িত্বে অবহেলা করলাম। আমার জন্য আজ রোদের এই অবস্থা। হ্যাঁ, আমার জন্যই। চোখ ভিজে এলো শুভ্রের। রোদ বিড়বিড় করেই যাচ্ছে আর চোখ দিয়ে পানি গড়াচ্ছে। শুভ্র যত্ন করে মুছে দিল। রোদ শোনা, সরি জান, ভুল হইছে। আর হবে না, আর কখনো এমন করব না। তুমি ডাকলেই চলে আসবো। তুমি সবসময় এমন বলো শুভ্র ভাই, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে শুভ্র ভাই। আমি তোমাকে বাবু দিব না, আর দিলেও আমার বাবুকে তোমার কাছে যেতে দিব না। বলবো বাবু জানো তোমার পাপা কত পাচা, শুধু মাম্মাকে কষ্ট দেয়। পাপার সাথে কথা বলবা না কেমন? তারপর তুমি বুঝবা শুভ্র ভাই কেমন লাগে এই রোদকে কষ্ট দেওয়া, তাই না? আমি থাকবো না তোমার কাছে, বাবাকে ফোন দাও, আমি চলে যাব বাপের বাড়ি। তুমি একা একাই থাকো। শুভ্রের ভীষণ হাসি পেল রোদের কথা শুনে। মুচকি হাসল সে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে রোদ? আমি তোমাকে কত ভালোবাসি জানো না? তুমি চলে গেলে আমি থাকবো কি করে? আদর করব কাকে? লাগবে না তোমার আদর, থাকবো না আমি। বাবা তুমি কোথায়? দেখো শুভ্র ভাই আমাকে কত টর্চার করছে। শুভ্র না পেরে হেসেই ফেলল তার বাচ্চা বউয়ের কথায়। বয়স বাড়লেও বাচ্চামো এখনো রয়ে গেছে। রোদের জ্বর ছাড়তে শুরু করেছে, শরীর ঘেমে ভিজে গেছে। শুভ্র গা মুছে দিয়ে শুয়ে দিল। রোদ গভীর ঘুমে তলিয়ে। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দেবে। শুভ্র আর ঘুমালো না, একেবারে নামাজ পড়ে ঘুমাবে বলে ঠিক করলো। রোদকে জড়িয়ে শুয়ে রইল। আজান দিলে নামাজ পড়ে নিল। রোদের তাপমাত্রা চেক করে দেখলো জ্বর আছে কিনা। উফ বাবা, দেহে প্রাণ ফিরল। বউটার জ্বর ছেড়েছে তাহলে? ক্লান্ত লাগছে ভীষণ।
এখন একটু ঘুমানো যাক। রোদকে বুকে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো শুভ্র। আড়মোড়া দিয়ে ঘুম ভাঙল রোদের। নিজেকে শুভ্রের বাহুডোরে দেখে অবাক হলো। যদিও এমনটা প্রতিদিনই হয়। কালকে রাতের কথা মনে হতে রোদের অভিমানীরা আবার হাজির হলো। দেখো না ঘুমাচ্ছে কিভাবে, ঢঙের শেষ নাই। কখন ফিরেছে কে জানে, কোনো খোঁজ খবর নাই। বউ আছে না গেছে তার খবর কই ছিল রাতে? এখন ভাব দেখাচ্ছে। আমি কথাই বলবো না তোমার সাথে। বিড়বিড় করতে করতে চোখ গেল টেবিলে রাখা থার্মোমিটার, পানি, কাপড়ের দিকে। মনে মনে বলল, জ্বর হলো কার? দ্রুত শুভ্র ভাইয়ের কপালে হাত দিল। না, জ্বর নেই। তাহলে কি আমার জ্বর এসেছিল? হ্যাঁ, হতেও পারে, কাল বৃষ্টিতে ভিজেছিলাম। শরীরের দিকে তাকিয়ে শিওর হলো, হ্যাঁ, ওর জ্বরই এসেছিল, পোশাক বদলানো। একটু লজ্জা পেল রোদ। শুভ্র ভাই কাপড় পাল্টেছে, ছি কি লজ্জা। রোদ আর দাঁড়ালো না, শরীর ঘেমে চেটে চেটে হয়ে গেছে। গোসল করে নিল সে। রাতে বৃষ্টি হওয়ায় আকাশ আজ পরিষ্কার। রাস্তার জায়গায় জায়গায় বৃষ্টির পানি। রোদ গোসল সেরে নিচে আসলো। রান্না করতে হবে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই কলিং বেল বাজলো। রোদ গিয়ে দরজা খুললেই এক চিৎকার দিল। মামনি, পাপা, জিনু, জিনিয়া, তোমরা এত সকালে চলে এসেছো? ভাবিপু, বেলা 10টার বেশি বাজে, সকাল সকাল গোসল কেন ভাবিপু? কাহিনী কি, খুলে বলো তো। মারবো টেনে এক চট, ফাজিল মেয়ে। ভাবির সাথে মজা হচ্ছে? লাগছে তো ভাবিপু। আচ্ছা, আর বলবো না। দুজনেই হেসে ফেলল। বাবা মা ঘরে ঢুকে গেছেন। রোদমা, দেখি আমাকে ভুলে গেছিস? বুড়ো বাপটার কোনো দাম নাই। আমারও কোনো মূল্য নাই বাবা, শুধু তুমি একা নও। জলজান্ত আমি বাড়িতে আছি, সেদিকে কি কারোর খেয়াল আছে? না, নাই তো। এই জীবন রেখে কি লাভ? তাহলে এক গ্লাস পানি খেয়ে মরে যাও তো ভাইয়া। ছি, কি কথা ছিরি। এই, তুই কি আমার বোন নাকি শত্রু? বোন হলে তো একটা দায়িত্ব দায়িত্ব ভাব আছে, তার থেকে বরং শত্রুই ভালো। কি বলো ভাবিপু? ঘুমের মধ্যে পাশে হাত দিতে দেখে রোদ নেই। তড়িৎ গতিতে উঠে বসলো শুভ্র। রুম চেক করেও যখন পেল না, তখন নিচে নামতে গিয়ে দেখলো বাসার মানুষ ফিরে এসেছে। তার আদরের বোনটাও এসেছে। ঠোঁটের কোণে হাসি রেখে ফ্রেশ হয়ে তবেই নামলো। রোদ বাবার পাশে গিয়ে বসলো। তুমি তো আমার আরেক বাবা, আমার বেস্ট বাবা। তোমাকে কি করে ভুলি বলো তো? ননদ তো আমার একটাই, তাই আর কি। বাহ বাহ, শ্বশুরকে কিভাবে পাম দিতে হয় ভালোই জানো দেখছি তুমি রোদ। বাবা দেখো কি বলছে। আমার কি তোমাকে পাম দেওয়ার প্রয়োজন আছে বলো তো? শুভ্র, আমার মাকে কিছু বলিস না, খবরদার। এখন বৌমাই সব, আর আমি কিছু না। কি ষড়যন্ত্র! আল্লাহ আল্লাহ। মা দেখে যাও, তোমার ছেলের কোনো মূল্য নেই। ও মা, তোকে মূল্য দিয়ে আর কি হবে? আমার মেয়েটাকে তো শান্তি দিস না একটুও। মা তুমিও এইভাবে আমাকে বলতে পারলে? তোমরা থাকবো না, যাও, চলে যাচ্ছি। যাও যাও, তোমার আর কোনো মূল্য নাই। বাবাও আমার, মাও আমার, বোনটাও আমার। আর স্বামীটা কার শুনি? পাশের বাসার ভাবির। ওদের কথায় সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। রোদ যেন হুট করে থেমে গেল। শুভ্রের মুখে এমন কথা শুনবে ভাবেইনি। কান্না পাচ্ছে তার। চোখ ভিজে এলো রোদের। জিনিয়া বোধহয় ব্যাপারটা বুঝলো। ভাবিপু, ভাইয়ার কথায় কান দিও না, ও সব সময় শয়তানি। রোদ মিষ্টি হেসে মাথা নাড়ল। রোদ, তোমার জ্বর কমেছে? সে কি, রোদের জ্বর হলো কি করে? বাবা রোদের কপাল চেক করলো। না, জ্বর নেই। শুভ্র কিছু বলতে যাবে তার আগে রোদ বলল, ওই কাল একটু বৃষ্টিতে ভিজেছিলাম তাই, তেমন কিছু না, এখন ঠিক আছি। আচ্ছা তোমরা বসো, আমি খাবার বানাই। না, তোমাকে কিছু করতে হবে না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, যাও। কিন্তু মা, আমি। কোনো কিন্তু না, যা বলছি তা শোনো। অগত্যা রোদ উঠে দাঁড়ালো। এখন যে আর কোনো কিছুর বিনিময়ে সে রান্নাঘরে যেতে পারবে না তা বুঝতে আর বাকি নেই। রোদ সিঁড়ি অব্দি গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে বলল, আমার স্বামী আমারই, সে নিশ্চয়ই পাশের বাসার ভাবির কাছে যাবে না। আর যদি এমন চিন্তা স্বপ্নেও করে থাকে, তাহলে পরের দিন টিভিতে সংবাদপত্রের হেডলাইন হবে,
পাশের বাসার ভাবির কথা স্বপ্নে ভাবায় বউয়ের হাতে স্বামী খুন। রোদের কথা শুনে শুভ্রর কাশি উঠে গেল। বাকিরা হেসেই খুন। শুভ্র মুচকে হাসলো। রোদের পিছু পিছু উঠে যেতে যাবে তখনই জিনিয়া বলল, দাব ভাই, পাশের বাসার ভাবির কথা কিন্তু বাস্তবে কেন, স্বপ্নেও ভেবো না। ভাবিপুর হেডলাইনটা কিন্তু সেই ছিল। কবে তুমি সংবাদপত্রে হেডলাইন হয়ে যাবা আল্লাহই জানে। ওদের খুনসুটি দেখে বাবা মা হেসে রুমে চলে গেলেন। শুভ্র জিনিয়ার মাথায় গাঁটটা মেরে সেও চলল তার রোদের কাছে। আর জিনিয়া তার প্রাণ প্রিয় স্বামীকে কল করবে বলে বাগানে চলে গেল। রোদ গাল ফুলিয়ে বসে আছে। শুভ্রের উপর বেজায় রেখে আছে সে। রোদ সোনা, কই আমার বউ পাখিটা? রোদ নিশ্চুপ, কথা বলবে না, মুখ ঘুরিয়ে বসে আছে সে। শুভ্র গিয়ে রোদের পাশে বসলো। তাকে আবার হসপিটালে যেতে হবে। কথা বলো বউ, রাগ করে থেকো না পিচ্ছি। হ্যাঁ, এখন তো আমাকে পিচ্চিই লাগবে। পাশের বাসার ভাবি তো বড়। যাও না, যাও, তার কাছে যাও। আমি তো পিচ্ছি, আমাকে দিয়ে কি আর কোনো কাজ হবে? আমি তো পুরনো হয়ে গেছি, এখন তো আর আমাকে ভালো লাগবে না। লাগবে নাই তো। হাইরে মেয়ে মানুষ, বলি এক কথা বোঝে আরেক কথা। এই জন্যই বোধহয় কবি বলেছিল, বউদের কাছে আর যাই হোক সত্যি কথা বলো না। নারীরা শোনে 1 লাইন, বোঝে 10 লাইন, আর চিল্লায়। থাক, তার বললাম না। রোদ যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠল। এই কি বললে তুমি? আমি 10 লাইন বেশি বুঝি আর চিল্লাই বেশি? বাবা, কত সুন্দর কথা। হ্যাঁ হ্যাঁ, এখন তো এসবই বলবা। হায় আল্লাহ, এই ছিল আমার কপালে। ও আব্বা গো, দেখো কার লগে মোর বিয়ে দিছো। বিয়ের 1 বছর হতে না হতেই এইসব বলে। ও আম্মা, দেখে যাও তোমার আদরের শুভ্রের কি রূপ। রোদের কাহিনী দেখে শুভ্রের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। কি কাহিনী আর কি করে ফেললো! শুভ্র শান্ত গলায় বলল, আমার ঘাট হয়েছে সোনা, আমারই ভুল, আমি স্বীকার করছি। এই কান ধরছি। দেখো, তুমি আমার মিষ্টি বউ, আমার কলিজাটা, আমার জান, তুমি তো আমার সব। হইছে হইছে, চুপ করো, এত ঢং করতে হবে না। ছি রোদ ছি, আমার ভালোবাসা তোমার ঢং মনে হয়? যাও, কষ্ট পেলাম ভীষণ। ইয়া মাবুত, শেষমেশ বউ বলে আমি ঢং করি? আমাকে তুলে নাও মাবুত, তুলে নাও। রোদ হেসে ফেলল শুভ্রের ঢং দেখে। স্বামী তারা এত ঢং করতে পারে? এটা স্বামী না ঢঙের পাহাড়, বুঝেই না রোদ। রোদকে হাসতে দেখে শুভ্রও হাসলো। আমার রোদ পাখি, তোকে যে বড্ড ভালোবাসি, তুই ছাড়া কে আর আছে বল? তুই আমার মস্ত বড় আকাশের একটা মাত্র চাঁদ। রোদ ছাড়া এই শুভ্র যে পুরোটাই অচল রে পাগলি। রোদের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো শুভ্র। রোদ তৃপ্তির হাসি হাসল। সে যতই মুখে বলুক, কিন্তু সেও জানে শুভ্র তাকে ঠিক কতটা ভালোবাসে। আমাকে হসপিটালে যেতে হবে, তুমি একটু পোশাকগুলো বের করে রাখো, আমি গোসল করে আসি। রোদ মাথা ঝাঁকালো। শুভ্র ওয়াশরুমে ঢুকতে খিলখিল করে হেসে ফেলল রোদ। নাচতে নাচতে শুভ্রের পোশাক বের করলো। যাবতীয় জিনিস গুছিয়ে চলল শুভ্রের জন্য খাবার আনতে। গুনগুনিয়ে গান গাইল। আহা আহা কি আনন্দ আকাশে বাতাসে, স্বামী আমায় কত ভালোবাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রোদ, শুভ্রের খুনসুটি, জিনিয়ার ফাজলাম ও বাবা মায়ের ভালোবাসা সব মিলিয়ে কেটে গেছে বেশ কিছুদিন। শুভ্র আবার তার আগের নিয়মে ফিরে গেছে। হসপিটাল, বাসা, রোদ, এই নিয়েই তার মজার সংসার। আর রোদ, সে তো শুভ্রের রোম্যান্টিক অত্যাচারে অতিষ্ঠ। এই তো সেদিন রোদ সবকিছু গুছিয়ে রুমে আসলো। এসে দেখে শুভ্র বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করছে। রোদের ভীষণ রাগ হলো। কি অবস্থা ঘরটার! ফোন নিয়ে কি করছো তুমি? হ্যাঁ, রুমের কি অবস্থা দেখছো? এই অবস্থায় ঘুমাতে দেব আজকে? দেখো। আহা রোদ, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। রোদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বললে? আমি ঘ্যান ঘ্যান করি? তা তুমি কি এমন কাজ করছো যার জন্য আমার কথা তোমার বিরক্ত লাগছে? আমাদের হসপিটালে নতুন একজন ডাক্তার জয়েন করেছে, 2 দিন হলো। হ্যাঁ, নতুন ডাক্তার জয়েন করেছে তো কি হইছে? হসপিটালে নতুন ডাক্তার আসবে, স্বাভাবিক। তা স্বাভাবিক বটেই, কিন্তু ডাক্তারটা কিন্তু লেডিস। আর কি যে সুন্দর রোদ, তুমি যদি একবার দেখতা। উফ, কি যে হট! আর কিছু বলার প্রয়োজন পড়ল না। হঠাৎ করে চোখ দিল রোদের দিকে।
রোদের দিকে তাকাতে শুভ্র ঢোক গেল। রাগে রোদের মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শুভ্র ঘাবড়ে গেল, ফোন ছুঁড়ে মেরে রোদের কাছে আসলো। রোদ রোদ, আমি মজা করছি, তুমি কান্না করছো কেন রোদ? জান পাখি, আই অ্যাম জাস্ট কিডিং। রোদ শুনল না, কোনো কথাও বলল না, দৌড়ে বের হয়ে গেল কাঁদতে কাঁদতে। জিনিয়ার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। জিনিয়া তখন ফারাবির সাথে কথা বলছিল। দরজা বন্ধের শব্দে ঘুরে থাকাতেই আটকে উঠল। ভাবিপু, কি হয়েছে তোমার? ফারাবি, আমি তোমাকে পরে কল করছি। ভাবিপু, কাঁদছো কেন? আর ভাইয়া কই? কি করেছে আবার বাদরটা? কিছু হয়নি, জিনিয়া আজ তোমার এখানে ঘুমাবে। আর কিছু বলল না, চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। জিনিয়াও আর কিছু জিজ্ঞেস করলো না। শুভ্র থম মেরে বসে রইল। কিছু সময় বসে থেকে রুম গোছালো, তারপর চলল জিনিয়ার রুমে। ঠক ঠক, জিনিয়া দরজা খোলো। দরজা খুলে দিল জিনিয়া। রোদ ঘুমায়নি, চোখ খিচে বন্ধ করে আছে। শুভ্র আস্তে হেঁটে রোদের কাছে গেল। শুভ্রের প্রতিটা ধাপ আগানোর সাথেই রোদ চোখ আরো জোরে বন্ধ করলো। এমন ভান করলো যেন সে ঘুমিয়েই আছে। শুভ্র রোদের কাছে গিয়ে বসলো, কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। জিনিয়া মুচকে হাসলো। নামাও আমাকে, নামাও বলছি, আমি যাব না তোমার সাথে। এ মা, তুমি ঘুমাওনি? দেখ জিনিয়া, তোর ভাবিপো কি নাটকটাই না করতে পারে। এই জিনিয়া, তুইও কি বেচারা ফারাবির সাথে এমন করিস? আহারে অবলা ছেলেটা, এই তোদের জ্বালায় আমরা অসহায় ছেলেরা খতম। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। এই, তুমি আমার ভাবিকে নামাও। তোমরা সব এরকম, ভাবি আমার সাথে থাকবে। নামাও বলছি। হ্যাঁ হ্যাঁ, নামাও আমাকে কোল থেকে। কখনোই না, একদম রুমে গিয়ে তারপর। তোমাকে ছাড়া আমার ঘুম হয় না, জানো না? জিনিয়া দরজা আটকা। জিনিয়া দরজা বন্ধ করে মুচকি এসে ফারাবিকে কল করলো। ফারাবিকে সে বড্ড ভালোবাসে। এদিকে রোদ মুখ ফুলে অন্যদিকে চেয়ে আছে। শুভ্র হাসলো, তা দেখে নিজেদের রুমে এনে বিছানায় শোয়ালো। রোদ পাখি, তাকাও আমার দিকে, আমি মজা করছি জান। তুমি তো আমার সব। সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি। কি করে ভাবলে অন্য কাউকে ভালো লাগবে? আর রোদ ভেঙচি কাটলো। শুভ্র রোদের চোখে, মুখে, কপালে, ঠোঁটে, গলায় চুমু খেলো। সরো, একদম কাছে আসবে না বলে দিলাম। তোমার সুন্দরী ডাক্তারের কাছে যাও। না, যাব না, তোমার কাছেই থাকবো। আমার এত সুন্দরী বউ রেখে আর কারো কাছে যাব কেন? রোদ আর কিছু বলতে পারল না। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। শুভ্রের ভালোবাসায় মুহূর্তেই রাগ উধাও। রাগ ভেঙে একরাশ লজ্জা জড়ো হলো মুখে। শুভ্র তাকিয়ে মুচকি হাসলো। আমাদের বিয়ের প্রায় 1 বছর হতে চললো, আর তুমি এখনো লজ্জা পাও রোদ পাখি? তবে লজ্জা পেলে কিন্তু তোমাকে আরো দারুণ লাগে। মন চাই খেয়ে ফেলি আমার রসগোল্লা তুমি। রোদের আরো লজ্জা লাগলো, মুখ ডোবালো শুভ্রের বুকে। আরেকটা রাতে ভালোবাসার স্বর্গে ভাসলো দুজন দুজনের মধ্যে ডুবে থাকলো। স্বামী স্ত্রীর ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। শুভ্র তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে রোদকে আবারও একবার নিজের করলো। রাতের আকাশের চাঁদও বুঝিয়ে লজ্জা পেল এত ভালোবাসা দেখে। ভাবিপু, কি ভাবছো এত? মিটমিট করে হাসছো কেন? ভাইয়ের কোনো রোমান্টিক কথা ভাবছো বুঝি? জিনিয়ার ডাকে হোশ ফিরল রোদের। সে এতক্ষণ কি ভাবছিল। আহ, কি লজ্জা! তাড়াতাড়ি করে জবাব দিল, আরে না, তেমন কিছু না, ওই এমনি আর কি। হুম, বুঝি। আচ্ছা ভাবিপু, পরশু যে তোমাদের 1 বছর পূরণ হচ্ছে বিয়ের, মনে আছে তো? তা আবার থাকবে না? ওই দিনটা কি আমি কখনো ভুলতে পারি বলো? আমার ভাই যে কাহিনী করলো আর যেভাবে আমাদের বিয়েটা হলো, ওটা তো মৃত্যুর আগ অব্দিও ভুলবো না। তা ঠিক, পুরোই ছবির কাহিনী। তবে যাই বলো, আমার ভাইয়া কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, সত্যি। তোমার জন্য কি পাগলামিটাই না করেছে, তা তো আমরা দেখেছি। ওই প্রথম আমি ভাইয়াকে কাঁদতে দেখেছি। ছেলে মানুষও এত ভালোবাসতে পারে? সেদিনের ঘটনা মনে পড়লে এখনো আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমার মাঝে মাঝে মনে হয় ফারাবিও বোধহয় এত ভালোবাসে না আমাকে। আমার ভাইয়া বেস্ট। তবে ননদিনী আমাদের ফারাবিও কিন্তু তোমাকে কম ভালোবাসে না। কি সাহস ভাবো ওর!
বাসায় এসেই বলে দিল, আঙ্কেল আন্টি দাদা ভাই, আমি জিনিয়াকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। জিনিয়া হেসে ফেলল। আসলে ফারাবিও কম পাগলামি করেনি তার জন্য। ওদের কথার মাঝেই জিনিয়ার ফোন বাজলো। স্ক্রিনে তাকিয়ে দেখে আমার বর লেখা। রোদ হেসে দিল, ইস কি কিউট ওরা। বাহ, আমার বর নামটা তো খুব সুন্দর। যাও যাও, তোমার বরের সাথে কথা বলো গিয়ে। আমার বর তো ভীষণ ব্যস্ত, সে তো আর ভুলেও কল করবে না। তোমাদেরই দিন, যাও। জিনিয়া রোদকে জড়িয়ে ধরে ফোন রিসিভ করতে করতে চলে গেল। রোদ ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। ফারাবি ছেলেটাকে তার দারুণ লাগে। এই যে শত ব্যস্ত থাকলেও নিয়ম করে কল দেবে, জিনিয়া কি করছে, খেয়েছে কিনা জিজ্ঞেস করবে। কয়েকটা দিনও বাড়িতে নেই, তাতে যেন বেচারার পাগল প্রায় অবস্থা। তোমাদের ভালোবাসা এমনই সুন্দর থাকুক আজীবন। পরক্ষণে ভাবনায় ডুবল রোদ। ওদের বিয়েটা কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে হয়েছে সেটা মনে পড়লে এখনো আঁতকে ওঠে রোদ। মেঘলার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়ার দুদিন পরেই শুভ্ররাও চলে গেল। যাওয়ার আগে রোদকে শাসিয়ে যেতেও ভুলল না। তখন শুভ্রের ইন্টার্নি চলে, তাই চলে যেতেই হলো। যাওয়ার আগের দিন রাতে ছাদে রোদকে ডাকলো শুভ্র। রাত তখন আনুমানিক 1টা হবে। সবাই গভীর ঘুমে তলিয়ে। রোদ পা টিপে টিপে ছাদে এসে দাঁড়ালো। শুভ্র ভাইয়ের এমন ছেলে মানুষই রোদের একদম পছন্দ না, তবুও আসতে হলো। কোনটা নিয়ে এলো কে জানে। এত রাতে কেন ডাকলে শুভ্র ভাই? কেউ দেখে ফেললে কি ভাববে? শুভ্র ছাদের রেলিং ধরে আকাশের দিকে চেয়েছিল। মনটা তার একদম ভালো নেই। রোদের ডাকে পিছু ফিরে তাকালো শুভ্র। কেন জানি মনে হচ্ছে এবার গেলে রোদকে আর পাবে না। তাই সিদ্ধান্ত নিয়েছে তার মনের কথা বলেই যাবে। অনেক হয়েছে, আর না। রোদ রাজি না থাকলেও দরকার হলে জোর করে বিয়ে করবে। কি হলো শুভ্র ভাই, কথা বলছো না কেন? যা বলার দ্রুত বলো। এত প্যানিক হচ্ছিস কেন রোদ পাখি? তো হব না, যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? এত রাতে কেউ জেগে নেই রোদ পাখি, তুই একটু এদিকে এসে দাঁড়া। রোদ এগিয়ে গেল, শুভ্রের পাশাপাশি দাঁড়ালো। শুভ্র আবার আকাশের দিকে নজর দিল। কিভাবে কি বলবে বুঝতে পারছে না। আকাশে আজ মস্ত বড় চাঁদ, অগণিত তারার মেলা। হালকা বাতাসও বইছে। কিছু সময় কাটলো, রোদ ধৈর্য হারা হয়ে গেল। শুভ্র ভাই, তুমি কি কিছু বলবা নাকি হুদাই ডাকছো আমাকে? কিছু বলার হলে বলো, না হলে চললাম। রোদের দিকে তাকিয়ে আবার আকাশপানে চাইল। নিজেকে ধাতস্থ করে বলল, আমরা কাল চলে যাচ্ছি রোদ পাখি। শুভ্রের কথায় রোদের বুকটা ধক করে উঠল। আসলে তো কাল চলে যাবে শুভ্র ভাইয়ারা। বিয়ে শেষ হওয়ায় সবাই চলে গেছে মোটামুটি। রোদ নিজেকে শান্ত রেখে বলল, হ্যাঁ শুনেছি, জিনিয়া বলল কাল তোমরা চলে যাবে। আমরা চলে গেলে তোর কষ্ট হবে না, মন খারাপ হবে না, আমাদের মিস করবি না? রোদের কান্না পাচ্ছে ভীষণ। সে আসলেই কষ্ট পাবে। বেশি কষ্ট বোধ হয় শুভ্রের জন্যই পাবে। হ্যাঁ, মিস করব তোমাদের ভীষণ। মামুনি, বাবাই, জিনিয়াকে খুব মনে পড়বে। আর আমাকে মনে পড়বে না? রোদ কি বলবে কিছু খুঁজে পেল না, তাই চুপ রইল। আসলে কি শুভ্র ভাইকে মনে পড়বে? মনে পড়লেও কি বেশি মনে পড়বে? মনে মনে ভাবলো। হঠাৎই রোদের মনে হলো, হ্যাঁ শুভ্র ভাইকে তার ভীষণ মনে পড়বে। কি বললি না আমাকে মনে পড়বে কিনা? শুভ্র ভাই, তোমাকে ভীষণ মনে পড়বে। রোদের চোখ থেকে দুফোঁটা পানি নিচে পড়ল। শুভ্রের মুখটা চকচক করে উঠল। রোদের দিকে ঘুরে দুহাত নিজের হাতের মুঠোয় নিল। রোদ চাকতি শুভ্রের দিকে চাইল। তোকে একটা কথা বলার ছিল রোদ পাখি, যার জন্য এত রাতে তোকে ডাকা। মনে হচ্ছে আজ বলতে না পারলে আর হয়তো বলতে পারবো না কখনো। এত রাত করে ডেকে আনার জন্য সরি সানশাইন, কিছু মনে করিস না। কি কথা বলবা শুভ্র ভাই? শুভ্র চুপ থাকলো কিছুক্ষণ। ওর গলা দিয়ে কেমন জানি শব্দ বের হচ্ছে না। যদি রোদ না করে দেয় তখন কি করবে শুভ্র? আর রোদ শুভ্রের মুখের দিকে তাকিয়ে আছে কি বলবে তা শোনার জন্য। শুভ্র রোদের চোখে চোখ রাখলো। আমাকে ভুল বুঝবি না তো রোদু? আমার সাথে কথা বলা বন্ধ করবি না তো বল? তুই ভুল বুঝলে আমি শেষ হয়ে যাব যে। কথা দিয়ে আমায়, ভুল বুঝবি না। বুঝবো না শুভ্র ভাই, তুমি বলো। আমি তোকে ভালোবাসি রোদ, আই লাভ ইউ। ভীষণ ভালোবাসি তোকে, সেই ছোটবেলা থেকে। হুট করে রোদ হাত সরিয়ে ফেলল। 2 কদম পিছিয়ে গেল সে। শুভ্র চোখ তুলে তাকালো। শুভ্রের চোখে পানি চিকচিক করছে। রোদ হতবম্ব, বিস্মিত। কি বলল তার শুভ্র ভাই? কিভাবে সম্ভব? শুভ্র অসহায় চোখে রোদের দিকে তাকালো। রোদ পাখি কিছু বল, আমি তোকে সত্যি ভীষণ ভালোবাসি রোদ পাখি। তুই যখন মামুনির কোল জুড়ে এলি তখন আমি 5 বছরের। জিনিয়া তো তখন ছিল না।
আমার একটা বোনের খুব শখ ছিল। তোকে সবার আগে আমি কোলে নিয়েছিলাম। তোর ছোট্ট ছোট্ট হাত পা, গোল গোল চোখ, লাল দুটো গাল দেখে সেই ছোট আমিটার কি জানি হয়ে গেল। মা যখন বলল, এই শুভ্র, তোর না বোন চাই, এই যে তোর মিষ্টি বোন, তখন আমার এত রাগ লেগেছিল। তোকে বোন হিসেবে মানি না আমি। আমি সেদিন সবার সামনে বলেছিলাম ও আমার বোন না। সবাই অবাক হয়েছিল। বোন না মানে? পরে যখন বললাম ও আমার বউ, আর ওর নাম হবে রোদ, আমার রোদ পাখি, সকলে যেমন অবাক হয়েছিল তেমন হেসেছিল খুব। ছোট শুভ্রের কথা শুনে সেই থেকে তোকে আমি আমার বউ বলে জানি। তুই আমার, শুধুমাত্র আমার বউ। আমার জেদের জন্যই তোর নাম রাখা হলো রোদেলা। আর আমার রোদ পাখি। এক নাগাড়ে কথাগুলো বলে থামল শুভ্র। সেদিনের কথা মনে হতেই হাসল। রোদ অবাক চোখে শুভ্রের পানে চেয়ে রইল। শুভ্র আবার বলতে শুরু করলো, তোকে আমি আমার কাজ ছাড়া করতে চাইতাম না। তখন তো তোদের বাসা আর আমাদের বাসা কাছাকাছি ছিল। আমি রোজ স্কুল শেষে তোকে দেখতে যেতাম। সেই 5 বছর থেকে তোর জন্য কত পাগলামি করেছি। তোকে কেউ কিছু বললে আমার সহ্য হতো না। আস্তে আস্তে বড় হলাম। তুইও ছোট রোদ থেকে বড় রোদ হতে থাকলি। যখন আমি ক্লাস 8-এ, তখন আমাকে ঢাকা পাঠানো হলো। ততদিনে জিনিয়াও এলো আমাদের বাসায়। আমার বোনের শখ, বউয়ের শখ দুটোই পূরণ হলো। আমি বাবাকে জানিয়ে দিলাম আমি ঢাকা যাব না। আমার বউ বোনকে ছেড়ে কোথাও যাব না। অনেক কান্নাকাটি করলাম। পরে মা বোঝালো আমি যদি পড়ালেখা না করি তাহলে তোকে আমার সাথে বিয়ে দিবে না। সবাই বলবে রোদেলার বর অশিক্ষিত, ভালো না। সেই জেদ করে ঢাকা গেলাম। আর আজ এই পর্যন্ত সবটাই তোর জন্য। রোদ হা করে তাকিয়ে আছে। রোদের মনে আছে ছোটবেলায় শুভ্রের পিছু পিছুই ঘুরত রোদ। সারাক্ষণ শুভ্র ভাই করত। ভাই ডাকার জন্য অনেকবার শুভ্র ওকে শাস্তিও দিয়েছে, তবুও ডাকতো। শুভ্র যেদিন ঢাকা চলে যায় সেদিন রোদও কেঁদেছিল খুব। শুভ্রের উপর ভীষণ অভিমানও হয়েছিল রোদের। পুরনো কথা মনে পড়তে রোদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শুভ্র এগিয়ে গিয়ে তা মুছে দিল। রোদের ছোট্ট মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে পড়ল, আমি দূরে থাকলেও তোর খবর সবসময় রাখতাম। লুকিয়ে লুকিয়ে কতবার যে তোর স্কুলে গিয়ে তোকে দেখে এসেছি, হিসাব নাই। তারপর পরিবার সহ ঢাকা শিফট হয়ে গেলাম। তোদের সাথে যোগাযোগ কমে গেল, কিন্তু তুই আমার মনে সবসময় ছিলি। আমি প্রতিজ্ঞা করলাম তোর যোগ্য হয়েই সামনে যাব। হয়তো এখনো তোর যোগ্য হতে পারিনি, কিন্তু বিশ্বাস কর আমার মতো কেউ তোকে ভালোবাসবে না, কেউ না, এই গ্যারান্টি দিতে পারি। বাড়ির সকলে জানে, শুধু তুই আর তোর হিটলার বাপ ছাড়া। তোকে তো আজ বললাম, তুই রাজি হলে তোর হিটলার বাপকেও বলবো। আবার কিছুক্ষণ নীরবতা চলল। শুভ্র রোদের মুখের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। মনে মনে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ রোদ যেন রাজি হয়। রোদ না বললে সবকিছু তছনছ করে দিব আমি। যার জন্য এত কিছু করলাম তাকে হারাতে পারবো না, কিছুতেই না। শুভ্রের ভাবনায় ভাটা ফেলিয়া রোদ বলে উঠল, এটা কখনো সম্ভব না শুভ্র ভাই। বাবা রাজি হবে না। আর সব থেকে বড় কথা, আমি আপনাকে নিয়ে কখনো ভাবিনি। রোদের এমন কথা শুভ্র বোধহয় আশাই করেনি। শুভ্র ভেবেছিল রোদও তাকে ভালোবাসে, যদিও রোদের দিক থেকে কখনো পজিটিভ সাইন পায়নি। আর দেখাই বা কত হলো তাদের। তুই আমাকে ভালোবাসিস না সানশাইন? রোদ শুভ্রের দিকে চেয়ে রইল। শুভ্রের চোখ ছলছল করছে। আমি জানি না শুভ্র ভাই, আপনাকে নিয়ে কখনো কোনো ফিলিংস বুঝিনি বা বোঝার চেষ্টাও করিনি। আমাকে ক্ষমা করবেন শুভ্র ভাই। রোদ আর দাঁড়ালো না, চোখের কোণের পানিটুকু মুছে নেমে যেতে নিল। শুভ্র একই জায়গায় মাথা নিচু করে চেয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ল দুফোঁটা। এই প্রথম বোধহয় শুভ্রের চোখ দিয়ে কোনো মেয়ের জন্য পানি পড়ল। ভার্সিটির সবচেয়ে সুদর্শন ছেলেটা তো সেই ছিল, কত মেয়ে তার জন্য পাগল ছিল, অথচ সে শুধু তার বাচ্চা রোদ পাখি খেয়ে মন দিয়ে বসেছিল। শুভ্রের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটল। রোদ হঠাৎ থেমে গেল, কি মনে করে আবার পিছু ফিরল। জোর গলায় বলে উঠল, যদি কখনো ভালোবাসা বুঝতে শিখি তাহলে সেই ভালোবাসাটা যেন আপনার প্রতিই হয় শুভ্র ভাই। নিজের গুপ্ত অনুভূতিগুলোকে যদি বুঝতে পারি তবে সেদিন আপনাকে জানাবো শুভ্র ভাই। সেই দিনই জোর গলায় বলবো আমি আপনাকে ভালোবাসি শুভ্র ভাই। মুহূর্তেই মন খারাপ উবে গেল। রোদের বলা কথায় স্তব্ধ হয়ে গেল সে। হুট করে
মুখ ঘোরালো। রোদের হাসি হাসি মুখটা দেখে নিজের মুখেও হাসি ফুটলো। রোদ আর দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। শুভ্রের কেমন সুখী সুখী অনুভব হচ্ছে। ভালো লাগাটা বুঝি ঘিরে ধরলো। আপন মনেই বলল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, দুষ্টু এক পিচ্চির প্রেমে পড়েছে। যদিও প্রেমে তো সেই কত আগে পড়েছি। আমি জানতাম রোদ পাখি, তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু বুঝতে পারছিস না, নিজেকে নিয়ে দ্বিধায় ভুগছিস। কোনো ব্যাপার না, শুভ্র আছে তো, সে ঠিক তোকে বুঝবে। তুই শুধুমাত্র এই শুভ্রকেই ভালোবাসিস। কালকেই মা বাবাকে বিয়ের কথাটা বলতে হবে। না থাক, কাল না, আগে আমার রোদ আমাকে ভালোবাসার কথা বলুক। নিজের মনে বিড়বিড় করতে করতে শুভ্রও চলে গেল ঘুমোতে। আজ তার ভালো একটা ঘুম হবে। কাল থেকে কত কাজ। তার রোদকে তো বোঝাতে হবে সে যে শুভ্রকেই ভালোবাসে। রোদের কথা ভাবতে ভাবতে শুভ্র ঘুমের দেশে বাড়ি জমালো। আর রোদ, সে তো থম মেরে বসে আছে। আচ্ছা, আমি কি শুভ্র ভাইকে ভালোবাসি নাকি বাসি না? কি করে বুঝবো ভালোবাসি নাকি বাসি না? হ্যাঁ, মেঘলা আপি, কালই আপিকে কল করব, আপি বলতে পারবে। রোদের রাত কাটলো শুভ্রকে নিয়ে ভেবে। শেষের রাতের দিকে সেও ঘুমিয়ে গেল। সকাল হতেই শুভ্র রাত চলে গেল। যাওয়ার আগে শুভ্র রোদের রুমে এসেছিল। ঘুমিয়ে আছে বলে আর ডাকেনি। ঘুমন্ত রোদকে কতই না সুন্দর লাগছে দেখতে। শুভ্র লোভ সামলাতে পারল না। নিষিদ্ধ ইচ্ছেগুলো বারবার উকি দিচ্ছে। অবশেষে পূরণ করেই ফেলল। রোদের কপালে চুমু দিয়ে মিষ্টি করে হাসল। আমার রোদ, আমার ভালোবাসা, আমার জীবন, নিশ্চিন্তে ঘুমাও। এরপর আর ভালো করে ঘুমোতে নাও পারো। শুভ্র কিন্তু তোমাকে ভীষণ জ্বালাতন করবে, রাগ করতে পারবে না কিন্তু, ঠিক আছে? পরক্ষণেই মন খারাপ করে বলল, চলে যাচ্ছি রোদ পাখি। তুমি ভালোবাসার কথা বললেই সব ছেড়ে ছুটে আসবো তোমার কাছে। ভালো থেকো পাখি। শুভ্র আর দাঁড়ালো না, নিজ থেকে তার ডাক পড়েছে। চলে গেল ওরা। রোদের ঘুম ভাঙলো বেলা করে। এত বেলা অবধি ঘুমিয়েছে দেখে অবাক হলো। শুভ্রদের কথা মনে হতেই দৌড়ে নিচে নামলো। মাকে জিজ্ঞেস করতে বলল চলে গেছে ওরা। ভীষণ মন খারাপ হলো রোদের। নিজের রুমে ফিরে এসে কাঁদলো খুব। শুভ্র তাকে না বলে চলে গেল। ও অভিমান হলো খুব। সারা দিন ঘরে বসে কাটালো। রাতে ফোন দিল মেঘলাকে। আপু কেমন আছে? শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, ভালো আছি। কি কথা বলবি বল। মাকে ফোন দিয়েছিলাম, তোকে চাইলাম, বলল দরজা আটকে বসে আছিস। কি হয়েছে বল তো? আপু ভালোবাসলে তা বোঝার উপায় কি? ও মা, তুই আবার কাকে ভালোবাসলি? আপু আগে বলোই না, কিভাবে বুঝবো আমি তাকে ভালোবাসি? শোন, ভালোবাসা হচ্ছে ম্যাজিকের মতো। তুই কাউকে ভালোবাসলে তার কথা সব সময় মনে হবে। তাকে মিস করবি। সে দূরে গেলে মন খারাপ হবে, কথা না বললে অভিমান হবে। তাকে দেখতে মন চাইবে সব সময়। তার কিছু হলে মনে হবে নিজেরই কিছু হয়েছে। তার জন্য মন ছটফট করবে। সে পাশে থাকলে ভালো লাগবে। ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হলো, তার জন্য আলাদা একটা অনুভূতি কাজ করবে, যেটা হবে ইউনিক। যে অনুভূতিটা শুধুমাত্র তার জন্যই হবে। বুঝলি? হ্যাঁ, বুঝলাম। সবই তো বুঝলি, এখন বলে ফেলতো কাহিনী কি? আমিও বোধহয় কাউকে ভালোবেসে ফেলেছি আপি। একটু না, অনেকটা। কি? কাকে ভালোবাসলি? আহা আপি, চিল্লাচ্ছ কেন? কানের পর্দা ফেটে যাবে তো। আচ্ছা, সরি, এবার বল বোন। আমার বোকাশোকা বোনটা প্রেমে পড়েছে, ভাবা যায়? মজা নিবা না একদম, বলবো না কিন্তু। আচ্ছা, আর মজা নিব না। এবার তো বল, আমিও একটু শুনি, নিজের কানকে ধন্য করি। শুভ্র ভাই, আপি, আমি শুভ্র ভাইকে ভালোবাসি। কি বললি? তুই আবার বল তো। আপি বকো না, তুমিই তো বললে কাউকে ভালোবাসলে কেমন ফিলিংস হয়। আমার কি দোষ? আমার তো শুভ্র ভাইয়ের জন্য এমন হয়, তাহলে আমিও তাকে ভালোবাসি। ওয়াও, গ্রেট! শুভ্র ভাইও তোকে অনেক ভালোবাসে। আমি খুব খুশি হয়েছি। সবাই তো জানে শুভ্র ভাই যে তোকে ভালোবাসে। তোর জন্য সে পাগলামি করেছে। আম্মু তো প্রথমে রাজিই ছিল না। শুভ্র ভাই কি করলো জানিস? আম্মুর পায়ে পড়ে গেল। বলল, মামুনি, আমি তোমার কাছে কিছু চাইনি কখনো।
আজ রোদকে যাচ্ছি, প্লিজ আমার রোদকে ভিক্ষা দাও। আম্মু আর কি বলবে, শুভ্রভাই তো আম্মুরও অনেক আদরের, তাই রাজি হয়ে গেল। রোদ অবাক হলো, শুভ্র ভাই তার জন্য মায়ের পায়ে পড়েছে, সাথে ভালো লাগাও কাজ করলো। আমি তো এসব জানতাম না, কবে হলো এগুলো? তুই সেদিন ভার্সিটি গিয়েছিলি, তাই জানিস না। আর তোকে বলাও বারণ ছিল, শুভ্রভাই নিজে তোকে বলবে বলেছিল, তাই আমরাও কেউ কিছু বলিনি। কিন্তু আমি তো একটা ভুল করে ফেলেছি। কি ভুল করলি তুই আবার? কাল রাতে শুভ্র ভাই আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে, আর আমি না করে দিয়েছি। মেঘলা যেন আকাশ থেকে পড়ল। শুভ্র ভাইকে না করে দিয়েছে, এটা কি তার বোন? হায় আল্লাহ, বলিস কি? তুই কি আমার বোন? হ্যাঁ, শুভ্রভাইকে কেমনে না করলি? তুই জানিস শুভ্রভাইয়ের জন্য কত মেয়ে পাগল। এখন যদি শুভ্রভাই রাগ করে অন্য কাউকে ভালোবাসে? রোদের কান্না পেয়ে গেল। আসলে কি শুভ্র ভাই এমন করবে? সে কি অনেক বড় ভুল করে ফেললো? কেঁদে দিয়ে বলল, আমার কি দোষ? আমি নার্ভাস হয়ে গেছিলাম, হঠাৎ করে কি বলতে বলো তো। তখন বুঝে উঠতে পারিনি কি বলবো না বলবো, ভালোবাসি কিনা তাও বুঝতে পারিনি। শুভ্র ভাই কি সত্যি এমন করবে? মেঘলা জানে শুভ্র কখনো এমন করবে না। রোদকে সে অনেক বেশি ভালোবাসে যে। সে ছোটবেলা থেকে দেখে আসছে রোদের প্রতি শুভ্রের ভালোবাসা। তবুও রোদকে বলল, ঠিক বলতে পারছি না, শুভ্রভাই কি করবে তা তো সেই জানে। তবে ছেলে মানুষ তো, বলা যায় না। তুই বারণ করে দিয়েছিস, এখন তোর উপর রাগ হয়েও তো অন্য কারোর সাথে রিলেশনে যেতেই পারে। রোদ ভ্যা ভ্যা করে কেঁদে চলছে। এখন তারও মনে হচ্ছে শুভ্র ভাই এমন করবে। শুভ্রকে অন্য কোনো মেয়ের সাথে ভাবতে রোদের কলিজা ছিঁড়ে যাচ্ছে। মেঘলা বিরক্ত হলো, নিজের বিরক্তকে সাইডে রেখে বলল, এখনো দেরি হয়নি, তুই বলে দে শুভ্রভাইকে তোর মনের কথা। তুই ভাবতে থাক কি করবি না করবি, কিভাবে বলবি। আমি তোর ভাইয়ের কাছে যাই। রোদকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল মেঘলা। রোদের কল কেটে সাথে সাথে ফোন লাগালো শুভ্রকে। দুবার রিং হতে কল রিসিভ হলো। হ্যালো, শুভ্র স্পিকিং। শুভ্র, আমি মেঘলা, তোকে একটা কথা বলার ছিল। শুভ্র আর মেঘলা সমবয়সী, তাই তুই করেই বলে। বল, কি বলবি? তুই কাল রোদকে বলছিস তুই যে ওকে ভালোবাসিস? তোকে কে বলল? তুই কি করে জানলি? উফ, জেনেছি। এখন আগে বল ঘটনা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি কাল বলেছি ওকে, কিন্তু ও রাজি হয়নি। কে বলেছে রাজি হয়নি? তোর রোদ পাখি তোকে ভালোবাসে, হয়তো অনেক বেশিই বাসে। কি হয়েছে বলতো? তুই জানলি কি করে? আমাকে কিছুক্ষণ আগে কল করেছিল। রোদের সাথে হওয়ার সব কথা খুলে বলল শুভ্রকে। শুভ্র তো বেজায় খুশি। সেও জানতো রোদ যে তাকে ভালোবাসে। মেঘলা ওর খুশি দেখে নিজেও খুশি হলো। শুভ্রকে বলল, আমার বোনটা কিন্তু এখনো বড্ড ছোট। আমি জানি তুই ওকে ভীষণ ভালোবাসিস, তবুও আমার বোনকে কখনো কষ্ট পেতে দিস না ভাই। ওকে আগলে রাখিস, আর যত দ্রুত পারিস বিয়েটা করে নিস। শুভ্র হেসে সম্মতি দিল। ফোন রেখে লম্বা একটা শ্বাস নিল। বাসায় এসে হসপিটালে ছুটেছে সে। ক্লান্তিতে শরীর অস্থির, তবুও ভালো লাগছে। কোনো ক্লান্তি আর ক্লান্ত লাগছে না। রোদকে ফোন দিবে বলে মোবাইল বের করলো, পরক্ষণে আবার ভাবলো, না, তোমাকে কল করব না রোদ পাখি, তুমি নিজে থেকেই ফোন দিবে আমাকে, এমনটাই তো বলেছিলে। আমিও অপেক্ষায় রইলাম তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। মাঝে কেটে গেছে 1 সপ্তাহ। রোদ অনেকবার শুভ্রকে ফোন করতে গিয়েও পারেনি, শুভ্রও দেয়নি। রোদের ভীষণ কান্না পেল। কি এমন হতো যদি শুভ্র নিজে কল করতো রোদকে? আর না পেরে রোদ নিজেই কল করলো শুভ্রকে। শুভ্র তখন হাসপাতালে রোগী দেখছিল। হঠাৎ করে রোদের গল্পে অবাক হওয়ার সাথে সাথে খুশিও হলো। কল কেটে রোগী দেখা শেষ করে কল ব্যাক করলো। সরি রোদ পাখি, সামনে পেশেন্ট ছিল তাই কাটতে বাধ্য হয়েছি। সমস্যা নেই শুভ্র ভাই। কেমন আছো রোদ পাখি? ভালো নেই শুভ্র ভাই। কি হয়েছে তোমার রোদ পাখি? আমি কি আসবো রোদ? ব্যস্ত হতে হবে না তোমায় শুভ্র ভাই। শুভ্র ভাই, হ্যাঁ বলো রোদ পাখি। আমি কারো ভয়ঙ্কর প্রেমে পড়েছি শুভ্র ভাই। তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। এ কেমন রোগ শুভ্র ভাই?
ভালোবাসায় এত কষ্ট কেন শুভ্র ভাই? ভালোবাসায় কষ্ট নেই রোদ পাখি, ভালোবাসা পবিত্র, সুন্দর। তা আমাদের রোদু কার প্রেমে পড়লো শুনি? দেখা হলে বলবো, এখন বলা যাবে না। তাই দেখা হলে বলবা? তাই দেখা হলে বলবা, ঠিক আছে। আচ্ছা রোদ পাখি, আমাকে একটু যেতে হবে, তোমার সাথে পরে কথা বলছি। ফোন কেটে দিল শুভ্র। রোদের ভীষণ মন খারাপ হলো, কান্নাও পেল, কেঁদেও ফেললো। শুভ্র তাকে ব্যস্ততা দেখাচ্ছে, এই তার ভালোবাসা? শুভ্র তাকে জোর করলো না কেন সে কাকে ভালোবাসে বলার জন্য? অভিমানের পাহাড় নিয়ে শুয়ে পড়ল রোদ। হঠাৎ ফোনের বুম বুম শব্দে লাফিয়ে উঠল রোদ। ফোন হাতে নিয়ে শুভ্রের নাম্বার দিকে অবাক হলো। এদিকে সে অভিমানে ফোনই ধরল না। সময় দেখে আরো চমকালো, রাত 2টো বাজে। আবার ফোন বাজলো, এবার রিসিভ করলো। রোদ পাখি, একটু বাসার বাইরে আসবে? আপনি পাগল হয়েছেন শুভ্র ভাই? কিছু কি খেয়েছেন নাকি? রাত 2টোয় আমি বাসার বাইরে যাব কোন দুঃখে শুভ্র ভাই? আরে এসোই না। আচ্ছা তোমার বারান্দায় এসে দেখো, তারপর না হয় এসো। রোদ কিছু আন্দাজ করতে পেরে দৌড়ে বারান্দায় গেল। হ্যাঁ, সে যা ভেবেছিল ঠিক তাই। সাদা শার্ট পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। রোদকে দেখে হাত নাড়ালো। আপনি এত রাতে এখানে কেন শুভ্র ভাই? কেউ একজন বলেছিল সে নাকি সামনাসামনি বলবে সে যে ভালোবাসে। কি আর করব, লোভ সামলাতে পারলাম না, তাই ছুটে এলাম। এবার আপনি একটু নিচে এসে আমার সামনে দাঁড়াবেন মহারানী। আমার এত দূর থেকে আসা সার্থক করুন ম্যাম। রোদ মুচকি হেসে ফোন কেটে পা বাড়ালো শুভ্রের কাছে যাওয়ার জন্য। কেউ কোথাও আছে কিনা তা দেখে পা টিপে টিপে সদর দরজা খুললো আস্তে করে। বাসার বাইরে বের হয়ে লম্বা শ্বাস নিল। শুভ্র রোদকে দেখে মিষ্টি হাসি দিয়ে 2 হাত বাড়ালো। রোদ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো শুভ্রের বুকে। শুভ্র তার রোদ পাখিকে জড়িয়ে নিল। এই তো তার প্রাণ, তার রোদ। শীতল হাওয়া বয়ে গেল শুভ্রের শরীর জুড়ে। রোদ ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি শুভ্র ভাই, ভীষণ ভালোবাসি আপনাকে। শুভ্রের হাসি আরো প্রশস্ত হলো। শক্ত করে জড়িয়ে ধরলো। ফাজলামো করে বলল, কি বললা? শুনতে পাইনি, জোরে বলো। আমি আপনাকে ভালোবাসি শুভ্র ভাই। আমিও আপনাকে ভালোবাসি মহারানী। রোদ আবার ঝাঁপিয়ে পড়ল শুভ্রের বুকে। নিঃশব্দে কেঁদে দিয়ে বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না শুভ্র ভাই। আমার জীবনে প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা আপনি। আপনি না থাকলে আমি মরে যাব শুভ্র ভাই। কখনো শুনেছ প্রাণ ছাড়া কেউ বেঁচে আছে? তুমি তো আমার প্রাণ, আমার অর্ধেক অংশ। তোমার আগ থেকে তোমাকে ভালোবাসি, কি করে ছেড়ে যাব বলো তো? কখনোই যাব না। এতদিন যেহেতু যাইনি, মৃত্যুর আগ অব্দি তোমার হাত ছাড়বো না। রোদ তৃপ্তির হাসি হাসলো। ঠিক কতক্ষণ একে অপরকে জড়িয়েছিল তার জানা নেই। কোনো কিছু পাওয়ার যে দীর্ঘ প্রতীক্ষা এবং তা সফল হলে নিজের করে পাওয়ার যে আনন্দ, রোদ শুভ্রেরও ঠিক তেমনটাই হচ্ছে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে শুভ্র রোদকে বুক থেকে সরিয়ে সামনে আনলো। 2 হাতে রোদের ছোট্ট মুখটা আগলে নিয়ে বলল, রোদ পাখি, এখন বাসায় যাও, রাত প্রায় শেষের দিকে, গিয়ে ঘুমাও, সকালে কল করব আমি। যেতে ইচ্ছে করছে না শুভ্র ভাই। আজ যাও, আমি আবার আসবো। আমার রোদ পাখিকে বউ করে নিতে আসবো তো। কয়টা দিন অপেক্ষা করো, তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব, সেই অবধি একটু কষ্ট করো। রোদ বুঝলো শেষবারের মতো আবার একটু জড়িয়ে নিল। রোদ চলে গেল সদর দরজা দিয়ে। শুভ্র চেয়ে রইল। শুভ্রের মনে হলো তার কলিজা কেউ নিয়ে গেল। কষ্ট হতে লাগলো ভীষণ। রোদ রুমে গিয়ে বারান্দায় আসলো। শুভ্র চেয়েছিল। রোদ হাত নেড়ে চলে যেতে বলল। শুভ্র গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। শুভ্রকে যেতে না দেখে রোদ ফোন হাতে নিয়ে কল করলো। শুভ্র ভাই, আপনি যাচ্ছেন না কেন? আপনি তো ভীষণ ক্লান্ত লাগছে, এখন যান। ইচ্ছে করছে না, মন চাচ্ছে সবসময় 2 চোখ ভরে তোমায় দেখি। আপনি আমাকে বাসায় পাঠিয়ে দিয়ে এসব বলছেন এখন? আচ্ছা শুভ্র ভাই, আপনি আজ আমাদের বাসায় থেকে যান। না রোদ পাখি, এখন আর বাসায় যাব না, একেবারে বিয়ের প্রস্তাব নিয়েই যাব। কাল হসপিটালেও যেতে হবে। তাহলে এখনই যান, না হয় আমি আসলাম আবার। এই না, যাচ্ছি আমি, তুমি ঘুমাও, আমি ফ্রি হয়ে কল করব তোমায়। রোদ সম্মতি দিতে শুভ্র গাড়ি করে চলে গেল। রোদেরও কষ্ট হচ্ছে ভীষণ। কবে বিয়ে করে আমায় তোমার করে নিবে শুভ্র ভাই? সে দিনটা জানি খুব শীঘ্রই হয়। এভাবেই চলতে লাগলো রোদ শুভ্রের ভালোবাসা।
শুভ্র ফ্রি হলে রোদকে কল দেয়, আর রোদ শুভ্রের ফোনের অপেক্ষায় থাকে। সারা রাত দুজন কত শত স্বপ্ন বনে। শুভ্র সারাদিন হসপিটালে ব্যস্ত থাকলেও রাত্রে শুধু তার রোদের জন্যই। ওদের সম্পর্কের যখন 6 মাস, তখন শুভ্র রোদকে বলল, রোদ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ শুভ্র ভাই? কাল তোমাদের বাসায় আসছি তোমার বাবাকে বলতে। কি? সত্যি? আস্তে রোদ, কান ফেটে গেল। এভাবে কেউ চিল্লায়? কেউ না চিল্লালেও আমি চিল্লাই। আল্লাহ, আমার এত খুশি খুশি লাগে কেন? এই শুভ্র ভাই, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে পাগলি, সত্যি। এখন তোর হিটলার বাপ রাজি হলে হয়। শুভ্র ভাই, তুমি মোটেও বাবাকে হিটলার বলবা না। বাবা তোমার কি করেছে? হ্যাঁ, কি করিনি তাই বল। ছোটবেলায় তোর পিছু পিছু ঘুরতাম বলে তোর বাপ কি বকা দিত আমাকে? এমন ভান করতো মনে হয় খেয়ে ফেলবে ওনার মেয়েকে। রোদ হেসে দিল। বাবা শুভ্র ভাইকে পছন্দ করে, কিন্তু কেন জানি আবার অপছন্দ করে। রোদ খুঁজে পায় না এর উত্তর। হাস হাস, তোরই তো দিন। তোরা বাপ বেটি একই রকম। আচ্ছা শুভ্র ভাই, বাবা রাজি হবে তো? বাবা রাজি না হলে কি করব তখন শুভ্র ভাই? তোর বাপ রাজি হবে না কেন? আমি কোন দিক দিয়ে কম আছি শুনি? তার মেয়েকে ভালো রাখার সমস্ত ক্যাপাসিটি আমার আছে। হুম, আর যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে ডিরেক্ট তুলে নিয়ে আসবো তোকে। তোর বাপকে ভালোভাবে বুঝিয়ে দিস, জানি ভালোই ভালোই রাজি হয়ে যায়। রোদ শুভ্রের দুষ্টু মিষ্টি ঝগড়া দিয়ে রাত কাটলো। সকাল হতেই ভীষণ নার্ভাস লাগছে রোদের। কি হবে না কি হবে ভেবে পাচ্ছে না। শুভ্ররা এলো বিকেলের দিকে। শুভ্র, ওর বাবা মা আর জিনিয়া। বেশ কিছুক্ষণ তাদের কথা হলো। যেহেতু রোদকে সবাই চেনে, তাই দেখার প্রয়োজন নেই ওদের মধ্যে কি কথা হলো। রোদ জানে না, তবে বাইরের শোরগোল শুনে এতটুকু বুঝেছে যে ভালো কিছু হয়নি। শুভ্ররা চলে গেল। মাকে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো উত্তর পেল না। বাবাও গম্ভীর হয়ে রাতে জিনিয়া ফোন দিল। হ্যালো জিনিয়া, কি হলো? আমাকে কেউ কিছু বলছে না। তোমার ভাইয়াকে ফোন দিলাম, ফোন বন্ধ। কি হয়েছে একটু বলবা? রোদাপু, আঙ্কেল রাজি হয়নি। কেন হলো না জানি না। দাদা ভাই আঙ্কেলের পা উপড়ে ধরলো, তবুও আঙ্কেলের একই কথা, সে বিয়ে দিবে না তোমায়। কারণ জানতে চাওয়ার কিছুই বলল না, শুধু বলল তার ডিসিশন ফাইনাল, এ বিয়ে হবে না মানে হবে না। আব্বু আম্মু কত বুঝালো, কিন্তু কাজ হলো না। রোদ হতবাক হলো, তার বাবা কেন এমন করলো? সে তো নিজেই রাজি, তাহলে কেন? রোদের চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। নিজেকে শান্ত করে বলল, তোমার দাদা ভাই কোথায়? দাদা ভাই এখনো বাড়ি আসেনি রোদাপু। সবাই খুব চিন্তা করছে ভাইয়াকে নিয়ে। ভাইয়ার অবস্থা ভালো না, কেঁদেছে খুব। তুমি একটু দেখো না আমার ভাইয়া কই। রোদ ফোন কেটে থম মেরে পড়ে রইল। হঠাৎই উঠে মায়ের কাছে গেল। মা বাবা এমন কেন করলো? আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা, তুমি তো জানো শুভ্র ভাই কেমন। তাহলে বাবা কেন রাজি হলো না? রোদের মাও বুঝতে পারছে না কি হলো। নিজের স্বামীকে সেও বুঝিয়েছে, কিন্তু তার একই কথা, আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবে না। সামান্য এই কারণে নিজের মেয়ের সাথে এমন করলো। বাবার কথা রোদকে বলল। রোদ কিছু না বলে বাবার রুমে চলল। রোদের বাবা ইজি চেয়ারে বসে আছেন। রোদ ধীর পায়ে এগিয়ে গেল বাবার কাছে, আলতো সরে ডাক দিল, বাবা তোমার সাথে আমার কথা আছে। শুভ্র ব্যতীত যে কোনো কথা বললে বলো। নিজের বাবা এমন আচরণে রোদ অসন্তুষ্ট হলো, তবুও বলল, বাবা আমি শুভ্র ভাইকে ভালোবাসি বাবা, আমি তাকেই বিয়ে করতে চাই। শুভ্রকে ভুলে যাও, ওর সাথে কোনো সম্পর্ক হবে না। কেন বাবা? শুভ্র ভাই কি করেছে বলো আমাকে? আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা, প্লিজ আমাদের দিকটা একটু ভাবো। হ্যাঁ, তোমার কথায় হয়তো শুভ্র ভাইকে বিয়ে করব না, কিন্তু তাকে ছাড়া আমি ভালোও থাকবো না। তুমি যতদিন না হ্যাঁ করবে ততদিন আমি আর কাউকে বিয়ে করব না। বিয়ে করলেও শুভ্র ভাইকেই করব, না হয় করব না। আমি তোমার মেয়ে বাবা, তোমার মতোই জেদি, মনে রেখো। ভদ্রলোক অবাক হলেন মেয়ের কথায়। এটা কি তার সেই ভোলাহালা মেয়ে, নাকি অন্য কেউ? যে মেয়ে কখনো চোখ তুলে কথা বলেনি, আর সে মেয়ে এত কিছু বলে গেল। রোদ কাঁদতে কাঁদতে চলে আসলো তার রুমে। রুমে আসতে ফোন বাজলো। শুভ্রের কল। রোদ চোখ মুছে কল রিসিভ করলো। আমাকে ভালোবাসিস রোদ?
আমি তোমাকে ভীষণ ভালোবাসি শুভ্র ভাই। আমার কাছে চলে আসতে পারবি? কথা দিচ্ছি তোকে অনেক সুখে রাখবো। তোর বাপ রাজি হয়নি রোদ। কেন হয়নি আমি জানি না। তুই চলে আয় রোদ। এ সম্ভব না শুভ্র ভাই। আমি যেমন আপনাকে ভালোবাসি তেমন আমার বাবাকেও ভালোবাসি। আমি এক ভালোবাসা পেতে আরেক ভালোবাসা হারাতে চাই না শুভ্র ভাই। বাবা যতদিন না রাজি হবে আমরা চেষ্টা করব শুভ্র ভাই, কিন্তু তাদের কষ্ট দিব না কখনো। সবাইকে রাজি করিয়ে তবেই বিয়ে করব আমরা। রোদের কথায় শুভ্রের রাগ হলো ভীষণ। রাগে ফোন কেটে দিল, ছুঁড়ে মারলো দূরে। রোদ ফোন কানে নিয়ে হাউ মাউ করে কেঁদে উঠল। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না যেন সে। এসব স্বপ্ন, সব স্বপ্ন ঘুম ভাঙলেই ঠিক হয়ে যাবে। আমাদের বিয়ে হবে শুভ্র ভাই, খুব সুন্দর একটা সংসার হবে। শুভ্র বাসায় ফিরলেও বিধ্বস্ত অবস্থায়। ওর অপেক্ষাতেই ছিল সবাই। ভাইকে ফিরতে দেখে জিনিয়া দৌড়ে গেল সামনে। বাবা মাও উঠে দাঁড়ালেন। দাদা ভাই, তুমি ঠিক আছো? শুভ্র এক পলক বোনের দিকে চাইল। জিনিয়ার চোখে পানি। শুভ্র বাবাকে দেখে দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরল। সবাই হতভম্ব যে শুভ্র কখনো কারো কাছে মাথা নত করে না, সেই শুভ্রের একই রূপ। বাবা, আমি কিছু চাইনি কখনো তোমার কাছে। আজ চাইছি, প্লিজ আমার রোদকে এনে দাও বাবা। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দোহাই তোমার, দয়া করে এনে দাও। মা, ও মা, আমার রোদকে এনে দাও না। উপস্থিত সকলের চোখে পানি। পানি শুভ্রের বাবার চোখেও। ছেলেকে অবস্থায় তিনিও দেখতে পাচ্ছেন না। কোনো রকমে বললেন, পা ছাড়ো শুভ্র, রোদ মামনিকে নিয়ে আসবো, তুমি শান্ত হও। শুভ্র শান্ত হলো। সে জানে বাবা একবার বলেছে মানে এনে দেবে। মুচকি হেসে মাকে বলল, মা খাবার বারো, খিদে লাগছে প্রচুর। শুভ্রের মা চোখের পানি মুছে ছেলের কপালে চুমু দিয়ে খাবার বাড়তে চলল। সে আজ নিজে হাতে খাইয়ে দেবে। তারপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এমন করে 1 মাস কেটে গেল। রোদের বাবার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ এলো না। রোদ ভেঙে পড়ল। খাওয়া নাওয়া সবই ছাড়ল। মেয়ের কষ্টে মা বুক ভাসালেন, স্বামীকে বোঝালেন। মেয়ের কষ্ট দেখে তারও বোধহয় মন গলল। ফোন লাগালেন শুভ্রের বাবাকে। তাদের বাড়িতে আসতে বললেন। এ খবর রোদ শুভ্র দুজনই পেল। শুভ্র তো মহা খুশি। রোদ শুনেছ, তোমার হিটলার বাপ রাজি হয়েছে, কাল যেতে বলছে তোমাদের বাসায়। হ্যাঁ শুনেছি। রোদ, তুমি কি খুশি নও? এভাবে কথা বলছো যে? কে বললো খুশি না আমি? আমি খুশি, কিন্তু ভয়ও হচ্ছে। ভয় পেও না, এবার সব ঠিক হবে ইনশাল্লাহ। তারপর প্রতীক্ষার প্রহর শেষ হলো। শুভ্ররা আসলো। বিয়ের কথা পাকা হলো। 1 সপ্তাহ পরে বিয়ে ঠিক হলো। রোজ শুভ্রকে আলাদা কথা বলতে বলা হলো। ওরা ছাদে গেল, যেখানে শুভ্র প্রথম তার মনের কথা বলেছিল। শুভ্র রোদকে বুকে টেনে নিল। ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে। উফ, তোমার হিটলার বাপ কি একখান মাল মাইরি। ছি, এসব কি ভাষা? মাল? আপনার মুখের ভাষা এত অস্থির হলো কি করে শুভ্র ভাই? আর আমার বাপকে একদম হিটলার বলবেন না। তো কি বলবো? তোমার বাপকে সারা জীবনে হিটলার বলবো? আর এই তুমি আমাকে আপনি বলছো, আবার ভাই বলছো কেন? আমি না তোমার হবু জামাই? জামাইকে কেউ ভাই বলে? বেশ করেছি। শ্বশুরকে যদি কেউ হিটলার বলে তাহলে তাকেও ভাই বলা যায়। ছাড়ুন আমাকে, এভাবে চিপকায় ধরে আছেন কেন? কেউ চলে আসবে। আমার বউকে আমি ধরেছি, তাতে আর কার কি? বউ এখনো হইনি, আগে হই তারপর। আপনার শ্বশুর মশাই দেখলে বিয়ে ক্যান্সেল করে দিবে। শ্বশুর এখন আসবে না। কোনো বাপ তার মেয়ে আর মেয়ের জামাই রোমান্স দেখে বলতো? ছি, থামুন তো আপনি। কথার কি ছিরি, নাউজুবিল্লাহ। ও মা, তুমি এমন করছো কেন? 2 দিন পর বিয়ে করে যখন বাসর করব তখন কি করব? হ্যাঁ, দোহাই আপনার, চুপ করুন তো। তোমাদের রোমান্স শেষ হলে দয়া করে নিচে আসো। বিয়ের পর অনেক রোমান্স করতে পারবে। এখন থামো। জিনিয়া এলো কিছুক্ষণ পর। তাদের ডাকতে পাঠানো হয়েছে। এসে দেখে ভাই ভাবির দুষ্টু মিষ্টি কথা। জিনিয়ার কথায় রোদ শুভ্র ছিটকে দূরে সরে দাঁড়ালো। শুভ্র রাগ দেখিয়ে বলল, এই তুই এমন ভিলেন কেন? আসার আর সময় পেলি না, বড় ভাই রোমান্স দেখছিস, লজ্জা করে না? ভাই যদি খোলামেলা জায়গায় রোমান্স করে তাহলে আমাদের দেখতে কি সমস্যা? 2 ভাই বোনের কথায় রোদের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ভাই বোন দুটো নির্লজ্জ।
রোদ দৌড়ে নিচে নেমে যেতে লাগলো। পেছন থেকে শুভ্র বলল, আরে আরে, তুমি কই যাও? দেখলি, তোর জন্য লজ্জায় বেচারি চলে গেল। একটু শান্তিতে প্রেম করতেও দিবি না? ডিস্টার্ব একটা। তোর বিয়েতেও এমন করব, দেখিস। রোদ শুভ্রের কথায় কান না দিয়ে নিচে চলে গেল। জিনিয়াও ভাইকে ভেঙচি কেটে নেমে পড়ল। শুভ্র আর কি করবে, সেও চলল ওদের পিছু পিছু। তারপর এক সপ্তাহ ঝড়ের বেগে চলে গেল। ধুমধাম করে বিয়ে হলো রোদ আর শুভ্রের। বিদায়ের সময় রোদের সে কি কান্না! শুভ্র ফিসফিসিয়ে বলল, এখনই এত কাঁদছো, রাতে কি করবে? রাতের জন্য একটু রেখে দাও। অসভ্য লোক, একটু কাঁদতেও দিবে না। ওদের বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। শুভ্রের বাড়ি ভর্তি মেহমান। রোদ কাউকে তেমন চেনে না। শুভ্রের মা সুন্দর করে রোদকে বরণ করে ঘরে তুললেন। ঘণ্টাখানেক পরে রোদকে শুভ্রের রুমে পাঠানো হলো। রুম জুড়ে কাঁচা ফুলের সুবাস। রোদের মন ভালো হয়ে গেল। ঘুরে ঘুরে নিজের বাসর দেখতে লাগলো। লজ্জাও পাচ্ছে ভীষণ। জিনিয়া আর একটু লজ্জা দিতে বলল, ভাবিপু, আজ থেকে এই ঘরটা এবং ঘরের মালিকটা তোমারই। রাতে কি হয় আমাকে সকালে জানিও। আর শুনো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফুপি ডাক শুনতে চাই, বুঝছো? যা ফাজিল, কি যে বলো! কি যে বলি না, সত্যি কিন্তু। তোকে একটা না 10টা বাচ্চার ফুপু ডাক শোনাবো, চিন্তা করিস না। এখন বিদায় হ, আগে বাসর করতে দে, তবেই না ফুপু ডাক শুনবি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এত উতলা হওয়ার কিছু নেই। আগে দেনা পাওনা শোধ করো, তারপর চলে যাচ্ছি। তোর সাথে আমার কোনো দেনা পাওনা আছে বলে তো মনে হয় না। ইস, আছে। এই যে এত সুন্দর বাসর সাজালাম, তার বুঝি খাটনি হয়নি? দাও এখন 5,000। কি? তুই এত টাকা দিয়ে কি করবি? আর ভাইয়ের বাসরই তো সাজিয়েছিস, অন্য কারো তো আর না। কোনো টাকা পয়সা হবে না জাফর। ভাবিপু, টাকা দিতে বলো তোমার জামাইকে, না হয় কিন্তু আমি যাব না, এই বলে দিলাম। তোমাদের বাসর ক্যান্সেল। চাচ্ছে যখন দিয়ে দেন না, এমন করেন কেন? এই নে, বউ বলছে তাই দিলাম। শত হোক বউ মানুষ, তার কথা কি ফেলতে পারি? জিনিয়া টাকা নিয়ে রোদের গালে চুমু খেয়ে দৌড়ে বের হয়ে গেল। শুভ্র দরজা বন্ধ করে ধীর পায়ে রোদের দিকে এগিয়ে আসলো। রোদ মাথা নিচু করে রেখেছে লজ্জায়। ভয়ে তার শরীর কাঁপছে। শুভ্র সামনে এসে দাঁড়ালো। রোদ তাকে সালাম করলো। শুভ্র রোদকে তুলে কপালে চুমু খেয়ে জড়িয়ে নিল। রোজ যাও, ফ্রেশ হয়ে এসো, তোমার তো অস্বস্তি হচ্ছে। রোদ মাথা নেড়ে সম্মতি দিল। রোদের গহনা খুলতে সাহায্য করলো শুভ্র। রোদ গিয়ে গোসল করে নিল, কারণ গরম লাগছিল ভীষণ। এরপর শান্তি লাগছে। রোদ বের হতে দেখে শুভ্রও ফ্রেশ হয়ে নিয়েছে। রোদ অবাক হলো, বলল, ওয়াশরুমে তো আমি ছিলাম, আপনি কিভাবে ফ্রেশ হলেন? পাশের রুমে গিয়ে গোসল সেরে এসেছি। অতঃপর দুজনে খেয়ে নিল। শুভ্র রোদের চুল ভালো করে মুছে দিল। রোদের ঘাড়ে গাঢ় করে চুমু খেল। রোদ আবেশে চোখ বন্ধ করে নিল। স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র হয়। শুভ্র রোদকে কোলে তুলে বিছানায় নিয়ে শোয়ালো। মহারানী, আপনি কি পুরোটাই আমার হবেন? আমি কি আপনাকে আমার সবটা উজাড় করে ভালোবাসতে পারি? আপনি কি অনুমতি দিবেন? রোদ লজ্জায় চুপ করে রইল। চুপ থাকার সম্মতির লক্ষণ ভেবে রোদ শুভ্র মিলিত হলো। রুম জুড়ে কাঁচা ফুলের সুবাস, সাথে মোমবাতির মিটিমিটি আলোতে দুটি মানব মানবী তাদের ভালোবাসা উন্মুক্ত করল। মিশে গেল এক দেহে। রোদ মিনমিনিয়ে বলল, এত ভালোবাসা কি করে সহ্য করব শুভ্র ভাই, মরে যাব আমি। এটা সুখের ভালোবাসা রোদ পাখি, মরবে না তুমি। 10 বাচ্চার বাপ হতে হবে তো নাকি? আপু, আপু কোথায় হারালে? কে কে? ও ভাইয়া, কেমন আছো এখন? কখন এলে? তুমি আসবে তা তো বলনি। মাত্র এলাম। আমেনা খালা দরজা খুললো, তোমায় দেখতে পেয়ে আগে তোমার কাছে আসলাম। আর বলে আসিনি কারণ সারপ্রাইজ ছিল, জিনিও জানে না। তোমাদের অ্যানিভার্সারি, আবার আমার বউকে কতদিন দেখি না, তাই চলে এলাম। অনেক খুশি হয়েছি তুমি এসেছো, এমনিতে তো আসতেই চাও না। আচ্ছা, তুমি তাহলে রুমে যাও, আমি শরবত পাঠাচ্ছি। ফ্রেশ হয়ে নিচে এসে খাবে তারপর। এত ব্যস্ত হতে হবে না, তুমি সাবধানে করো। আমি ফ্রেশ হয়ে আসি তাহলে। তুমি যাকে খুঁজছো সে রুমেই আছে, যাও। ফারাবিও মাথা চুলকে উপরে গেল।
রোদ ফারাবিকে ভাই বলে, আর ফারাবি আপু। ওদের সম্পর্কটাও একদম ভাই বোনের মতোই। ফারাবি ছেলেটা চমৎকার। তাদের প্রেম কাহিনী ভাবতে ভাবতে অনেক সময় চলে গেল। রোদ তাড়াতাড়ি শরবত করে আমেনা খালাকে দিয়ে উপরে পাঠালো, আর নিজে রান্নার জোগাড় করলো। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর আমাদের বিয়ে। 1 বছর হয়ে যাবে শুভ্র ভাই। তোমার কি মনে আছে শুভ্র ভাই, নাকি ভুলে গেছো? ফারাবি উপরে গিয়ে দেখে রুমে জিনিয়া নেই। রুমে না পেয়ে বারান্দায় উকি দিতে দেখে বউ তার চোখ বন্ধ করে ইয়ারফোন কানে নিয়ে গান শুনছে হয়তো। ফারাবি আর ডাকলো না, আগে ফ্রেশ হয়ে তারপর ডাক দিবে ভাবলো। মুচকে এসে ওয়াশরুমে পা বাড়ালো। শ্বশুরবাড়ির সবসময় তার জন্য এক্সট্রা কাপড় রাখা থাকে, আর কষ্ট করে বয়ে আনতে হয় না। ফারাবি ওয়াশরুমে ঢোকার মিনিট 2 পরেই জিনিয়া রুমে এলো। রুমে ঢুকেই ভ্রু কুচকালো। ফারাবির গায়ের পারফিউমের গন্ধ এই রুমে কেন? ও কি এসেছে? কিন্তু আমাকে তো বলেনি। আশেপাশে চোখ বুলিও তেমন কিছু পেল না। আলমারি খুলে দেখতে যাবে তখনই দরজায় কেউ কড়া নাড়ল। জিনিয়া গিয়ে দরজা খুলতেই আমিনা খালাকে দেখতে পেল, হাতে শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন। শরবত কে খাবে খালা? আমি তো বলিনি শরবত দিতে। এটা তোমার লাইগা না মা, এটা ফারাবি বাবার লেগা। তোমাদের জামাই এসেছে? হ, কেন তুমি জানো না? জামাই বাবা তো তোমাগো ঘরেই আইলো, তাই তো রোদ মামুনি শরবত কইরা দিল, ক্লান্ত তো। জিনিয়া শরবত হাতে নিয়ে দরজা চাপিয়ে রুমে আসলো। ফারাবিও বের হলো তখন। জিনিয়া শরবত হাতে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। হঠাৎ জিনিয়াকে দেখে ফারাবি থমথমে খেয়ে গেল। কই সে বউকে পেছন থেকে জড়িয়ে ধরে চমকে দিতে চেয়েছিল, হলোই না। তুমি আসবে বলনি তো? আসছি দেখে কি তুমি খুশি হওনি? হ্যাঁ, চলে যাবো কি? জিনিয়া বোকা হয়ে গেল। এই কথা সে কখন বলল? খুশি হয়নি কখন বললাম? জানাওনি তাই জিজ্ঞেস করলাম। ফারাবি ঠোঁট টিপে হাসলো, পরক্ষণে আবার গম্ভীর হয়ে বলল, তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে এসো। এভাবে কথা বলছো কেন? আমি তো কিছু করিনি। তোয়ালে শুকাতে দিয়ে এসো, আমি তো ততক্ষণে শরবত খাই। জিনিয়া মন খারাপ করে তোয়ালে শোকাতে দিতে গেল। 10 মিনিট পরেও যখন রুমে এলো না, তখন ফারাবি গেল বারান্দায়। জিনিয়া কাঁদছে। বুঝতে পেরে ফারাবি আলতো পায়ে এগিয়ে গেল। পেছন থেকে ঝাপটে ধরলো তার বউকে, ঘাড়ে নাক ডুবিয়ে বলল, সরি বউ, তোমাকে সারপ্রাইজ দিতে না বলে এসছি। কতদিন দেখি না বলো তো তোমায়? তুমি আমাকে ছাড়া দিব্যি আছো। আমার বুঝি এসব ভালো লাগে, তাই একটু রাগ দেখাতে চাইলাম, কিন্তু তার কই হলো। বউ আমার কেঁদে কেটে অস্থির। জিনিয়া সরিয়ে দিল ফারাবিকে। সে অভিমান করেছে, একথা আগে বললেই হতো, শুধু শুধু কাঁদালো তাকে। সরো তুমি, কিচ্ছু শুনতে চাই না। কি জানি বলছিলে চলে যাবে, যাও চলে। ফারাবি হেসে জিনিয়ার নাক টেনে বলল, আমি বউ ছাড়া থাকতে পারি না, তাই সরি টু সে বউকে দাঁড়িয়ে যাচ্ছি না। বউ যতদিন থাকবে আমিও ততদিন আছি। হইছে ঢং। এতদিনে আমাকে দেখতে ইচ্ছে হলো, তা বলবা না তো। ফুলু বাবালে আমার বউ রে। বউ, তুমি জানো তুমি গাল ফুলালে কত কিউট লাগে দেখতে তোমায়? মন চায় চুপ করে খেয়ে ফেলি। যা ফাজিল, খালি ফাজলামি। ফারাবি শব্দ করে হাসলো। জিনিয়াকে বুকে টেনে নিল। দুজন দুজনের সাথে লেপ্টে রইল। জিনিয়া ভালো করে আঁকড়ে ধরল তার কিউট স্বামীকে। কি ব্যাপার বলো তো? শুভ্র এখনো এলো না যে? কি জানি, ওকে যে বারবার করে বললাম তাড়াতাড়ি আসতে। তোমার ছেলেটা এত বদ হলো কবে থেকে? সে কি ভুলে গেছো? আর একটু পরে কি? ছেলে বুঝি আমার একার, তোমার না? রোদ শ্বশুর শাশুড়ির মিষ্টি ঝগড়া দেখে মিটমিট করে হাসলো। তাদের ডেকে বলল, মামুনি বাবা এসো, খেয়ে নাও তোমরা, রাত অনেক হলো। আমেনা খালা জিনিয়া আর ফারাবিকে ডাকো। আমিনা খালা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। শুভ্র আসুক, তারপর খাই সবাই একসাথে। রোদের মনটা খারাপ হয়ে গেল। সে কয়েকবার ফোন করেছে শুভ্রকে, কিন্তু ধরেনি। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তোমার ছেলের সাথে কথা হয়েছে আমার। এমার্জেন্সি পেশেন্ট আসায় আসতে পারছে না, তোমাদের খেয়ে নিতে বলেছে, কাজ শেষ করে চলে আসবে। সে কি, আমি যে কল করলাম ধরলো না তো। ওকে পই পই করে বললাম আজকে তাড়াতাড়ি ফিরতে। থাক না বাবা, তোমরা খেয়ে নাও। সরি বাবা, তোমাদের মিথ্যা বলতে হলো, না হলে কেউ খেতে না তোমরা।
ইতিমধ্যে ফারাবি জিনিয়াও চলে আসলো। কেউ খেতে চাইছিল না, কিন্তু রোদের জোরাজুরিতে অগত্যা সবাই খেতে বসলো। রোদ সবাইকে খাবার বেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। তোমার ছেলেকে ছাড়া কবে একা খেয়েছি মামুনি? তোমরা খেয়ে নাও, তোমার ছেলে আসলে একসাথে খাবো। কিন্তু রাত তো অনেক হলো মা, দেখ 11টা বেজে গেছে। এখন একটু খা, আবার পরে না হয় খেয়ে নিস। থাক না মামুনি, ও আসুক। আর কেউ জোর করলো না, কারণ সবাই জানে শুভ্রকে ছাড়া রোদ কখনোই খায় না। শুভ্র যত রাত করে ফিরুক না কেন, রোদ না খেয়ে থাকে। যার যার মতো সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল। রয়ে গেল শুধু রোদ একা। ড্রয়িং রুমের সোফায় বসে ঝিমাচ্ছে রোদ। রোদ মা। জি মামুনি, কিছু লাগবে? 12টার বেশি বাজে মা, রুমে গিয়ে বিশ্রাম নাও। রোদ মাথা নিচু করে ফেলল। রেহেলা তা দেখে বলল, শুভ্র যে কবে শুধরাবে, মন খারাপ করে না মা, যাও তুমি রুমে। রোদের চোখে পানি চিকচিক করছে। কান্না আটকে বলল, সমস্যা নেই মামুনি, তুমি ঘুমাও গিয়ে। দরজা খুলতে হবে তো, আমি থাকি। না মা, ও কখন আসবে ঠিক নাই, আমিও নিচেই আছি, আমি দরজা খুলে দিব। রোদ আর কিছু বলল না। ওর ভালো লাগছে না, ঘুমে ধরেছে ভীষণ, তাই আর কথা বাড়ালো না। হেঁটে চলল রুমে। সিঁড়িতে পা দিতে পেছন থেকে রেহালার ডাক পড়ল। রোদ থামলো, পেছন ফিরে ঘুরে তাকালো। শুভ 1 বছর বিবাহ বার্ষিকী মা, সুখী হওয়া জীবন। রোদ মিষ্টি করে হাসলো, ছোট্ট করে জবাব দিল, ধন্যবাদ মামুনি, দোয়া করো সবসময়। রেহালা মুচকি এসে সম্মতি দিলেন। রোদ আর দাঁড়ালো না, চোখ দিয়ে পানি পড়ছে। আজ তাদের বিবাহ বার্ষিকী, আর শুভ্র এখনো এলো না। একটা ফোন কল বা মেসেজও দিল না। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। তুমি কি ভুলে গেছো শুভ্র ভাই, আজ আমাদের বিবাহ বার্ষিকী? তুমি আজও এমন করলে? শুভ্র এলো রাত 2টায়। ক্লান্ত হয়ে কলিং বেল চাপতে রাহেলা চৌধুরী দরজা খুলে দিলেন। মাকে দেখে অবাক হলো শুভ্র। মা, তুমি এত রাতে কি করছো? ঘুমাওনি? তোমার মা শরীর ঠিক নেই। বাবা, তাহলে আমাদের ভালো মন্দের দিকটা মনে আছে আপনার? শুভ্র বুঝলো তার মা জননী রেগে আছেন, তবুও বলল, কি হয়েছে মা, রেগে আছো কেন? রেহেলা চৌধুরী ছেলের কান টেনে বলল, তোর এতক্ষণে আসার সময় হলো? আজকে তোদের বিবাহ বার্ষিকী ভুলে গেছিস? রোদ কতটা কষ্ট পেয়েছে ভাবতে পারছিস? মেয়েটা না খেয়ে তোর জন্য বসেছিল, আমি জোর করে রুমে পাঠালাম। আহ মা, ছাড়ো, লাগছে তো। আমি ভুলিনি মা, এই দেখো তোমার বৌমার জন্য কি এনেছি। কি করবো বলো, কাজের এত চাপ, মাত্রই শেষ হলো, তবে আসতে পারলাম। আমাকে এসব বলে লাভ নাই, বউয়ের রাগ ভাঙাও গিয়ে। আর খাবার নিয়ে যাও, খেয়ে নিও। শুভ্র হেসে মাথা নাড়ল। রুমে আসতে দেখে বাতি বন্ধ। ডিম লাইটের হালকা আলোতে রোদকে আবছা দেখা যাচ্ছে। শুভ্র হেঁটে রোদের কাছে গেল। রোদ পুরাই ঘুমে। শুভ্র রোদকে চুমু খেল, তারপর হাতের ফুলগুলো টেবিলে রাখলো। গোসল সেরে অল্প একটু খেয়ে নিল। একবার ভাবলো রোদকে ডাকবে, কিন্তু গভীর ঘুমে দেখে আর ডাকলো না। মায়া হলো ভীষণ। নিজেও অল্প কিছু খেয়ে রোদের পাশে শুয়ে পড়ল। রোদকে টেনে বুকে নিল। প্রশস্ত বুকের মাঝে রোদ নাক ডুবিয়ে পড়ে রইল। শুভ্র হাসল, রোদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, 1 বছরে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আমার বাচ্চা বউ। সকাল 10টায় আড়মোড়া ভেঙে ঘুম ভাঙল রোদের। পাশে হাত দিতে লাফিয়ে উঠল রোদ। বা পাশটা খালি পড়ে আছে। তাহলে কি শুভ্র রাতে আসেনি? মন খারাপগুলো ঘিরে ধরল রোদকে। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে। এত বেলা হলো আর কেউ ডাকলো না একবারও। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ঠিকঠাক করে বের হতে চোখ পড়ল টেবিলে, যেখানে রাখা আছে অনেকগুলো বিভিন্ন রঙের গোলাপ। রোদ এগিয়ে গেল, ফুলগুলো হাতে নিয়ে ঘ্রাণ শুকল। যদিও ফুলগুলো নেতিয়ে পড়েছে, তবুও ভালো লাগলো। এটা যে শুভ্র ছাড়া কেউ করেনি তা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফুল রাখতে একটা চিরকুট পেল, সাথে সুন্দর একটা পায়েল। রোদ চিরকুটটা হাতে তুলে নিল। আমার রোদ পাখি, প্রথমেই ভেরি ভেরি সরি কালকের জন্য। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে
1 বছর পার করে ফেললাম। তবু মনে হয় এই তো সেদিন, যেদিন আমার রোদ পাখিকে নিজের করে পেলাম। বাচ্চা মেয়েটার মুখ ভর্তি মায়া দেখে নিজেকে আটকে ফেললাম। যার ছোট ছোট পাগলামিতে আমার দিন কাটে, যার একটু মন খারাপে আমার মন কাঁদে, যে অভিমান করলে আমার অস্থির লাগে, যার ভালোবাসা আমাকে করেছে পূর্ণ, সেই তো তুমি, আমার অর্ধাঙ্গিনী, আমার সানশাইন, আমার রোদ পাখি এবং আমার ভবিষ্যৎ বাবুর মাম্মা। হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আমাকে যেতে হচ্ছে। তোমার মিষ্টি ঘুমটা ভাঙতে ইচ্ছে করলো না বলে ডাকিনি। কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো। রাগ করো না পাখি, কাল রাতে খাওনি, এখন ফ্রেশ হয়ে খেয়ে নিবা। আর হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে, নিচে গেলেই দেখতে পাবে। ভালোবাসি বউ, আমার মন উজাড় করা ভালোবাসা শুধু আপনার জন্য মহারানী, আপনার একমাত্র জামাই। চিঠি পড়ে রোদ হেসে ফেলল। মুহূর্তেই সব রাগ অভিমান মুছে গেল। তৈরি হলো ভালো লাগা, ভালোবাসা। চিঠিটা ভাঁজ করে ড্রয়ারে রেখে নিচে গেল। নিচে যেতে সারপ্রাইজটা পেল। তার বাপের বাড়ির সবাইকে দেখে খুশিতে আত্মহারা হলো। দৌড়ে গিয়ে বাবা মার বুকে ঝাঁপিয়ে পড়ল। মেঘলা আর তার সাথে ছোট বাচ্চা মেঘালয়কে দেখে কেঁদেই ফেলল। আল্লাহ, কতদিন পরে দেখছি তোমাদের। আপি, তোমার আসার এই সময় হলো বুঝি? ওরে আমার রদু, কি করব বল, এত ব্যস্ততা। মেঘালয়কে নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ি, তাই আর আসা হয় না। শুভ্র জোর করে আজকে আনলো। মেঘলার ছেলে মেঘালয়, বয়স কত আর হবে, বছর 3। কি পাক না। রোদকে দেখেই বলল, খামনি খামনি, আমি এসেছি, আমায় তুলে নাও খামনি। রোদ মেঘালয়ের গালে চুমু খেয়ে কোলে তুলে নিল। রোদের কোলে গিয়ে মেঘালয় বুকের সাথে মিশে রইল। কিছুক্ষণ পরে বলে উঠল, খামনি, তোমার একটা মেয়ের তাতে আমার তাতে বিয়ে দিবা? মেঘালয়ের কথায় উপস্থিত সবাই হেসে দেয়। রোদও মিষ্টি হেসে বলল, ঠিক আছে বাবাই, আমার একটা মেয়ে হলো, তোমার সাথেই বিয়ে দিব। মেঘালয়ের খুশি আর দেখে কে। এক এক করে সকলে শুভেচ্ছা জানায় রোদকে। তারপরের সময়টুকু কিভাবে যে কেটে যায় রোদ বুঝতেই পারেনি। সকলকে পেয়ে আড্ডা খাওয়া দাওয়ার সাথে তার সময় কেটে যায়। শুভ্র আসে বিকেলের দিকে। সন্ধ্যায় ছোট্ট পার্টি হয়। আর 11টায় রোদ আর শুভ্র একটু ফ্রি হয়। নিজেদের রুমে আসতেই দুজনে অবাক হয় ভীষণ। হঠাৎ দরজা লাগার শব্দে দুজনেই ঘুরে তাকায়। 1 বছরের জন্য নতুন করে বাসর সাজালাম, এবার আর টিপস নিলাম না। আমার আর ফারাবির পক্ষে থেকে উপহার দিলাম তোমাদের। কৃতজ্ঞতা স্বরূপ 10 মাস পরে আমাকে ফুপি ডাক শোনার ব্যবস্থা করে দিলেই হবে। কথা শেষ করেই জিনিয়া দরজা আটকে চলে গেল। শুভ্র হাসলো আর রোদ লজ্জা পেল। আলমারি খুলে একটা প্যাকেট পাবে, ওটাই যা দেখবে তা পরে এসো। আমি বারান্দায় অপেক্ষা করছি। রোদ সম্মতি দিয়ে আলমারি খুলতে গেল আর শুভ্র হেসে বারান্দায় পা দিল। প্যাকেট খুলতেই রোদ মুগ্ধ হলো। সাদা লালের সংমিশ্রণে একটা সুন্দর জর্জেট শাড়ি। রোদ সুন্দর করে শাড়ি পরল। শাড়িটা জর্জেট হওয়ায় শরীরের প্রতিটা ভাঁজে স্পষ্ট বোঝা যাচ্ছে। রোদ লজ্জা পেল, তবুও পা বাড়ালো বারান্দায়। রোদের উপস্থিতি টের পেয়ে শুভ্র পিছু ঘুরল। সাথে সাথে থমকে গেল। হৃদস্পন্দন থেমে গেল। মুখ ফুটে বের হলো, মাশাআল্লাহ, এটা আমার বউ। রোদ লজ্জায় মাথা নিচু করে নিল। শুভ্র এগিয়ে রোদের মাথা তুলে ধরল। হঠাৎ কোলে তুলে নিল। কি করছো তুমি? পড়ে যাবে তো। আমি ধরেছি, পড়বে কেন? জিনিয়া কি বলল শুনলে না? এবার আর নো ছাড়াছাড়ি, একটা পুচকু। রোদ শুভ্রের বুকে মুখ লোকালো। আর একটা রাত সাক্ষী থাকলো তাদের ভালোবাসার। রুমের প্রতিটা জিনিস বুঝিয়ে লজ্জা পেল আজ। মন শেষ হলো। দুজন মানবী ক্লান্ত হলো। তাদের নিঃশ্বাস মিলে একত্র হলো। ভালোবাসার সুবাস বয়ে গেল শরীর আর মন জুড়ে। রোদ ফিসফিসিয়ে বলল, ভালোবাসি আমার রোমান্টিক একমাত্র বর। আমিও ভালোবাসি আমার বউ, আমার রোদ পাখিকে। ও আফা গো, কোন হানে আপনি দেখা যান, রোদ মামনি পড়িয়া গেছে। আমেনার এমন চিৎকারে রেহালা ছুটে আসলেন। এসে দেখলেন রোদ মেঝেতে পড়ে আছে। আমেনা মাথার পাশে বসে চোখে মুখে পানি ছেটা দিচ্ছে। রেহালা চৌধুরী রোদকে এমন পড়ে থাকতে দেখে দৌড়ে গেল রোদের কাছে। রোদ, এই রোদ,
কি হলো তোর রোদ? কিভাবে হলো এসব? আমেনা, তুই কোথায় ছিলি? আমি কিছু জানি না আফা। আমাকে বলল খালা আমার মাথা ঘুরছে, একটু পানি এনে দাও। তাই পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি রোদমা পড়ে আছে। রোদকে ধর, রুমে নিয়ে যাই আগে। বাসায় রোদ, রেহালা আর আমেনা ছাড়া কেউ নেই। সুব্রতার হসপিটালে, নাজমুল চৌধুরী তার অফিসে, আর জিনিয়া চলে গেছে রোদের বিবাহবার্ষিকীর পরেই। রোদকে রুমে শুয়ে দিয়ে রেহালা চৌধুরী তাদের ফ্যামিলির ডাক্তারকে ফোন করলেন। ডাক্তারকে আসতে বলে শুভ্র এবং নাজমুলকেও বললেন রোদের অবস্থা। রোদের অবস্থা শুনে সকলে ছুটে আসলো। মা, মা, আমার রোদের কি হয়েছে? তোমরা একটু খেয়াল রাখবে না? পড়ে গেল কি করে? বেশি সমস্যা হয়েছে? শান্ত হও বাবা, তোমার ডাক্তার আঙ্কেলকে কল করেছি, এসে পড়বে এক্ষুনি। বলতে না বলতেই ডাক্তার সিরাজের আগমন ঘটল। তাকে রোদের রুমে নিয়ে যাওয়া হলো। রোদ এখনো অজ্ঞান। তিনি রোদকে দেখলেন। সবাই রোদের রুমে জড়ো হয়ে আছে। নীরবতা ভেঙে নাজমুল চৌধুরী বললেন, সব ঠিক আছে তো সিরাজ? রোদ জ্ঞান হারালো কেন? রোদের শরীর অনেক দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, আর কিছু রিপোর্ট দিচ্ছে, কাল অবশ্যই টেস্ট করিয়ে আনবে। রিপোর্টের কথা শুনে শুভ্র টাস্কে খেলো। রিপোর্ট কেন আঙ্কেল? আপনি মাত্রই না বললেন তেমন কিছু না, শরীর দুর্বল শুধু। হ্যাঁ মাইসান, আরেকটা খবরও আছে, যার জন্যই টেস্ট করানোর কথা বললাম। কি খবর ভাইজান? সিরিয়াস কিছু? তোমরা জানো না, দেখেও অবাক হচ্ছে, যেখানে পেশেন্টের স্বামী একজন নামকরা ডাক্তার, আর সে বুঝতেই পারল না যে তার বউ মা হতে চলেছে। ভেরি স্ট্রেস। কি শুভ্র বাবা হবে? ও আল্লাহ গো! এটা কি সত্যি আঙ্কেল? ডাক্তার সিরাজ রোদকে ঘুমের ইনজেকশন দিয়ে উঠে দাঁড়ালেন। শুভ্র সামনে এসে কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ মাই বয়, তুমি বাবা হচ্ছ, আর আমরা দাদু। তবুও তুমি রোদকে নিয়ে টেস্টগুলো করিয়ে এসো কেমন? শুভ্র খুশিতে কেঁদেই ফেলল। কাঁদছেন রেহালাও। তার কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। তাদের বাসায় নতুন প্রাণ আসবে, তাকে দিদুন বলে ডাকবে। নাজমুল চৌধুরীর চোখও ছলছল করছে খুশিতে। প্রাণপ্রিয় বন্ধু সিরাজকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালেন। আমাকে ধন্যবাদ না জানিয়ে তোমার ছেলে মেয়েকে দাও। আর শুভ্র, রোদের শরীর কিন্তু সত্যিই দুর্বল ভীষণ। এই সময়ে বেশি করে কেয়ার করতে হয়, তুমি জানো নিশ্চয়ই। আশা করি তুমি তোমার স্ত্রীর সঠিক যত্ন নিবে। আজ আসি তাহলে। শুভ্র মাথা নেড়ে সম্মতি দিতেই ডাক্তার সিরাজ চলে গেলেন। রেহালা চৌধুরী ছেলের কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলেন আর অভিবাদন জানালেন। শুভ্র হাসল। নাজমুল চৌধুরীও একই কাজ করলেন। তাদের বাসায় নতুন অতিথি আসবে, এটা কি চারটিখানি কথা? তিনি চলে গেলেন মিষ্টি কিনতে। আজ সারা পাড়া মিষ্টি বিলি করবেন। এক এক করে সকলে চলে গেল। শুভ্র ধীর পায়ে রোদের কাছে এগিয়ে গেল। রোদ ঘুমোচ্ছে। ধন্যবাদ তোমায় রোদ পাখি, আমাকে এত বড় খুশি সংবাদ দেওয়ার জন্য। এই যে আমার পুচকি সোনা, তাড়াতাড়ি চলে এসো তো, বাবাই অপেক্ষায় আছে। ইতিমধ্যে সবাইকে খবর দেওয়া হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে সবাই শুভ্রদের বাসায় এসে হাজির। রোদের ঘুম ভাঙল দুপুরে। নিজেকে বিছানায় দেখে অবাক হলো। আমি এ সময় বিছানায় কেন? আর ঘুমিয়েই বা কেন? কত বাজে এখন? রোদ বিছানা থেকে নামতে যেতেই মাথা ঘুরে উঠল। বাইরে থেকে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে। বাড়িতে এত মানুষ এলো কোথা থেকে? নিজেকে সামলে উঠে দাঁড়াতেই টেবিলের উপর দুধের গ্লাস আর এক প্লেট ফল দেখতে পেল। সাথে রোদের পছন্দের রসমালাইও ছিল। রোদের ভ্রু কুঁচকে গেল। এগুলো এখানে কে আনলো? রসমালাই দেখে লোভ সামলাতে পারল না। বাটিতে হাত দিতে যেতেই কারো গলা শুনতে পেল। খবরদার, আগে বাটিতে হাত দিবে না। প্রথমে দুধ শেষ করো, তারপর সবগুলো ফল, তারপর রসমালাই। তুমি এ সময় এখানে? শুভ্র মুচকি হেসে রোদের সামনে এগিয়ে গেল। রোদকে ধরে ওয়াশরুমে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। রোদ শুধু আহম্মকের মতো শুভ্রের কাজ দেখতে লাগলো। দুধ এগিয়ে দিয়ে শুভ্র বলল, নাও এটা শেষ করো, একদম বাহানা দিবে না, পুরোটা খাবে। কিন্তু কেন? এ সময় দুধ কেন খাবো? তুমি জ্ঞান হারিয়েছিলে, ডাক্তার বলেছে তোমার শরীর দুর্বল, তাই বেশি করে দুধ, ডিম খেতে হবে। দুধ খাবো না, ওই যে রসমালাই, ওইটা খাবো। এসব তোমার জন্যই, অন্য কেউ খাবে না। আগে দুধ শেষ করো, তারপর বাকি সব। তাড়াতাড়ি খাও, একটা সারপ্রাইজ আছে।
সারপ্রাইজের কথা শুনে রোদ এক নিঃশ্বাসে দুধ শেষ করলো। তারপর অল্প কিছু ফল খেয়ে রসমালাইয়ের বাটি নিয়ে বসলো। খেতে খেতে বলল, সারপ্রাইজটা কি বলো না। কংগ্রাচুলেশন রোদ পাখি, এবং অনেক অনেক ধন্যবাদ। রোদ হা করে চেয়ে রইল। তাই কেন এসব বলছে শুভ্র? হঠাৎ এসব বলছো কেন? কি হয়েছে বলো তো? তুমি অসময়ে বাসায়, আবার বাইরে থেকে জিনিয়ার গলা শোনা যাচ্ছে, এখন আবার দুধ ফল খাওয়ালে ব্যাপার কি? ব্যাপারটা হলো আমি বাবা হচ্ছি আর আপনি মা। হঠাৎ এমন কথা শোনার জন্য বোধহয় রোদ প্রস্তুত ছিল না। হাত থেকে চামচ পড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি? তুমি যা বললে তা সত্যি? আসলে আমি মা হব? হ্যাঁ রোদ পাখি, সত্যি। কিন্তু তুমি তো আমাকে বলনি যে তোমার শরীর দুর্বল লাগে, মাথা ঘুরে। আমি কি বুঝতে পারছি নাকি? আমি তো ভেবেছি খাওয়া দাওয়ার অনিয়ম হয় বলে। রোদ কাঁপছে খুশিতে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শুভ্রের বুকে মাথা রেখে চুপ করে আছে। মা হওয়া এক দারুণ অনুভূতি। আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। একটা ছোট বাচ্চা আসবে যার ছোট ছোট হাত পা, ছোট একটা তুলতুলে শরীর থাকবে, আদো আদো গলায় পাপা বলে ডাকবে, আর তোমায় মাম্মা। রোদ হাসলো। তার যে কি আনন্দ হচ্ছে। হুট করে শুভ্র বলে উঠল, এই রোদ পাখি, আমার কিন্তু একটা মিষ্টি ছোট্ট রোদু চাই। না না, একটা ছোট্ট শুভ্র চাই। দুজন ছেলে আর মেয়ে নিয়ে ঝগড়া শুরু করে দিল। তারপর নিজেরাই হেসে ফেলল। রোদ শাড়ি বদলে শুভ্রের সাথে নিচে গেল। ওদের দেখে সবাই হই হই করে উঠল। জিনিয়া দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরল। অভিনন্দন ভাবিপু, কি যে খুশি লাগছে, কি আর বলবো তোমার। আমার ফুপি টাকার লোক চলে আসছে, কি মজা। জিনিয়ার বাচ্চা মতে সবাই হাসলো। সবার সাথে কথা বলে শুভ্র রোদকে নিয়ে হসপিটালে গেল টেস্টগুলো করিয়ে শিওর হতে। সাথে বিভিন্ন সাজেশনও পেল। তারপরে সময়গুলো চলতে থাকলো ঝড়ের বেগে। রোদ এখন আগের থেকে বেশ মোটা হয়েছে। পেটগুলো ফুলে গেছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে দেখতে। সেই সাথে রোদের বাচ্চামো আরও বেড়েছে। শুভ্রকে জ্বালিয়ে মারে। এই তো সেদিন শুভ্র সবে হসপিটাল থেকে ফিরেছে, অমনি রোদের বায়না, এই বাবুর আব্বু, আমি আচার খাবো, আইসক্রিম খাবো, কেক খাবো। রোদ পাখি, এখন তো অনেক রাত, কাল সব এনে দিব। আচার না বাসায় ছিল? নাই, শেষ করে ফেলছি ওসব। এখনই খাবো, এনে দাও, না হয় কাঁদবো খুব। বাবুও কাঁদবে কিন্তু। কি আর করার, শুভ্রকে সে অবস্থায় যেতে হলো। পরিচিত এক দোকানদারকে ঘুম থেকে তুলে জিনিস আনতে হলো। প্রতিদিন রোদের নিত্য নতুন বায়না, আর তা পূরণ করাই শুভ্রের কাজ। দেখতে দেখতে রোদের 8 মাস পড়লো। আলট্রা করার জন্য হসপিটালে গেল। সবাই অধীর আগ্রহে পথে আছে রিপোর্টের জন্য। ডাক্তার যখন বলল তাদের টুইন বেবি হবে, রোদের সে কি কান্না খুশিতে। সকালে ভীষণ খুশি, একসাথে দুটো বাবু কম কি। সেদিন সকালবেলা সবাই খেতে বসেছে, রোদ সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ করে চিৎকার দিল। ও আল্লাহ গো, শুভ্র ভাই! রোদের চিৎকারে খাওয়া উবে গেল সকলের। ভাগ্যক্রমে শুভ্র বাসাতেই ছিল। খাবার ফেলে রেখে দৌড় লাগালো। রোদ নামতে গিয়ে স্লিপ খেয়ে নিচে গড়িয়ে পড়ছে। শুভ্র থমকে গেল। সকলে রোদকে গিয়ে ধরল। রোদ ছটফট করছে, রেহালা কাঁদছে, ডাক ছেড়ে। একসময় রোদ জ্ঞান হারালো। শুভ্র গোলে করে দৌড়াতে লাগলো। রোদ পাখি, চোখ খোলো, কিছু হবে না রোদ পাখি। হাসপাতাল ভর্তি মানুষ সকলে ছুটে এসেছে। শুভ্র পায়চারি করছে। রোদকে নিয়ে যাওয়া হয়েছে, ঘন্টাখানেক হলো। সবার চোখে মুখে আতঙ্ক। কিছু সময় পর নার্স তোয়ালে পিছিয়ে দুটো বাবু নিয়ে বের হলো। অভিনন্দন আপনাকে, এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন। মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। আমার স্ত্রী কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, সে ঠিক আছে। একটু পরে কেবিনে শিফট করা হবে। শুভ্র জোরে শ্বাস ফেলল। এতক্ষণে যান হাতে ছিল মনে হয়। ছেলে মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে কানে আজান দিল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবুদের কোলে নেওয়ার জন্য কাড়াকাড়ি চলল। শুভ্র হাসলো বাচ্চাদের দেখে। চোখে পানি চলে এসেছে। তার বাচ্চা, তার অংশ। রোদকে কেবিনে দেওয়ার পর এক এক করে সকলে দেখে আসলো। সর্বশেষে শুভ্র গেল। এভাবে কেউ ভয় দেখায়? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু হয়নি তো, ঠিক আছি। আমাদের পুচকু পুচকি কই? এই তো তোমাদের ছানারা। ছেলেকে রোদের কোলে আর মেয়েকে শুভ্রের কোলে দিল। দুজনেই বাচ্চার কপালে চুমু খেলো। আজ তারা পরিপূর্ণ। বাবুদের কিছুক্ষণ আদর করলো। ওদের নাম রাখা হলো সূর্য আর শুভ্রতা। রোদ দেখো, ছানাপোনা কিভাবে তাকিয়ে আছে। উলে বাবালে আমার গেদু সোনারা। কি দেখছো? পাপাকে দেখছো?
বাচ্চা আর বাবার কাহিনী দেখে রোদ হাসলো। আমাদের বাড়ি নেবে কবে শুভ্র? ভালো লাগছে না এখানে আর। খুব শীঘ্রই নিয়ে যাব বউ। 4 দিন পর রোদকে বাড়িতে আনা হলো। বাচ্চা আর রোদকে নিয়ে যেন মাখামাখি অবস্থা। আস্তে আস্তে রোদ সুস্থ হলো আর বাবুরাও বড় হতে থাকলো। দিনগুলো এভাবেই কাটছিল বেশ। দুটো বাচ্চাকে নিয়ে যখন রোদের অবস্থা নাজেহাল, তখন শুভ্র সামলাতো। হসপিটাল, বউ, বাচ্চা নিয়ে শুভ্রের দিন কাটতে লাগলো। সেদিন শুভ্র হসপিটাল থেকে ফিরেছে, রুমে এসে দেখে মেয়ে কাঁদছে। কি হয়েছে আমার শুভ্রতার? কাঁদছো কেন মা? রোদ কোথায়? তুমি মেয়ে কাঁদছে? কোলে করে একটু হাঁটাহাঁটি করো, আমি ওয়াশরুমে আসছি। শুভ্র মেয়েকে কোলে তুলে নিল, বিভিন্ন গল্প বলে কান্না থামাতে লাগলো। শুভ্রতাও বাবার কোলে গিয়ে চুপ। রোদ বের হলো মিনিট 10 পরে। মেয়েটা তো পাজি হয়েছে, কি আর বলবো, কাউকে না দেখলেই শুরু হয়ে যায়। আমার ছেলেকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। বাচ্চা মেয়ে কি বুঝলো কে জানে, মায়ের কথায় আবারও গলা ছেড়ে কান্না জোড়ালো। রোদ ভ্যাবাচাকা খেয়ে গেল। শুভ্র হেসে বলল, আর কিছু বলবে আমার মাকে? খবরদার আমার মাকে কিছু বলবে না, তুমি ছেলে নিয়ে থাকো। ও মা, কান্না শেষ। আবার সে খিলখিল করে হেসে উঠল। রোদ কপাল চাপড়ে বলল, পুরো বাবার ডুপ্লিকেট কপি। হায় রে, এটা কি আমার মেয়ে? সময় তার নিয়মে চলে আর চলবে। কিভাবে যে 5-5টা বছর চলে গেল বোঝাই গেল না। শুভ্রের বাচ্চা বউ এখন 2 বাচ্চার মাও। শুভ্রতাও বড় হয়ে গেছে। সূর্য হয়েছে গম্ভীর ধরনের, সব সময় একটা বড় বড় ভাব তার মধ্যে থাকে। রোদ মাঝে মাঝে ভেবে পায় না তার ছেলে এত ইন্টেলিজেন্ট কি করে হলো। সূর্য কথা বলি মেপে মেপে, আর শুভ্রতা সে তো একদম বাচাল প্রকৃতির। সারা দিন বাড়ির প্রতিটা মানুষকে নাস্তানাবুদ করে রাখে। তার যত অভিযোগ সব পাপার কাছে। আজ তাদের 5ম জন্মবার্ষিকী, খুব বড় করে আয়োজন করা হয়েছে। সূর্য চুপ করে শুভ্রতার ঢং দেখছে। আহা শুভ্রতা, এমন শুরু করছো কেন? জলদি এসো, ড্রেসটা পরিয়ে দেই। দেখো তো ভাইয়া কি সুন্দর রেডি হয়ে পড়েছে। তাড়াতাড়ি এসো, লেট হচ্ছে তো, আমার কত কাজ পড়ে আছে। পাপা আসলে পরবো। পাপা আসে না কেন মাম্মাম? তুমি ড্রেস পরে নিলেই পাপা আসবে, জলদি করো শুভ্রতা। ভাইয়ের কথায় শুভ্রতা জামা পরে নিল। রোদ দাঁড়িয়ে থেকে দেখলো ভাই বোনকে। দুজনে তৈরি করে কপালে চুমু খেয়ে বলল, আমার বাচ্চারা আমার কলিজার টুকরো। সূর্য শুভ্রতাও মাকে চুমু খেয়ে জড়িয়ে ধরল। পাপা এতক্ষণে তুমি এলে? জানো, ভাইয়া বলছিল আমি ড্রেস পরলেই তুমি চলে আসবে। সূর্য মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। শুভ্র মেয়েকে নামিয়ে দিয়ে সূর্যের কাছে গেল। সূর্যের কাছে গিয়ে তাকে কপালে চুমু খেল। মুহূর্তেই সূর্যের মুখে হাসি ফুটল। বাবার গলা জড়িয়ে ধরল। শুভ্র ছেলে মেয়েকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। আমরাও তোমাদের অনেক ভালোবাসি পাপ্পা মাম্মা। রুমে উপস্থিত 4 জনের মুখে হাসি। ছেলে মেয়েকে আদর করে নিচে পাঠিয়ে দিল। ওরাও মিষ্টি হেসে চলে গেল। বাচ্চারা যেতেই রোদ বলল, তুমিও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, জামা কাপড় সব নামিয়ে রেখেছি। আমাদের বাচ্চারা কত বড় হয়ে গেল, তাই না রোদ? মনে হয় সেদিনই ওরা পৃথিবীর মুখ আলো করে আমাদের কোলে এলো। সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটি আজ 5 বছরের বাচ্চা। সময় কত তাড়াতাড়ি চলে বলো। ঠিক আছে, আমার তো মনে হয় আমাদের বিয়েই হলো সেদিন, অথচ আমরা একসাথে 7 বছর পার করে ফেললাম। ভালোবাসি তোমায় রোদ পাখি, তোমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে। আমিও আমার ছানাপোনাদের পাপাকে ভীষণ ভালোবাসি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।